জাহিদ, আমরা আলোচনা করতেছিলাম, আমরা হচ্ছে এর আগেও আলোচনা করছি বাংলাদেশের সামগ্রিক রাজনীতি নিয়ে আম জনতার দৃষ্টিকোণ থেকে বা জনতার দৃষ্টিকোণ থেকে। তো আবার আমরা বসলাম আজকে, আমাদের সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন আছে। সো এই নির্বাচনটা নিয়ে আমরা আলোচনা করব। বাট বিফোর দ্যাট আমরা আসলে তারেক রহমান এর দেশে আসা এবং তারেক রহমানের যে এক্সিস্টেন্স ইন বাংলাদেশ, এটা নিয়ে একটু আলোচনা করি। অ্যান্ড অ্যাজ এ পারসন, তারেক রহমান হ্যাজ বিন ফর দ্য ইয়ার অর সো, এতে আমার একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা বলে তারপরে আমি তোমার কাছে যাই। অবজারভেশনটা হচ্ছে যে একটা বই আছে 48 লজ অফ পাওয়ার, হ্যাঁ, বা 48 লজ অফ পাওয়ার, এটা রবার্ট গ্রিন লিখছে। মানে একটা মানুষ ক্ষমতার কেন্দ্রে বা সর্বোচ্চ ক্ষমতায় যখন যায়, তখন হচ্ছে তার কি কি লজ মেনটেন করে যাওয়া উচিত, অথবা ওইখানে থাকলে ওই লসগুলো যদি তার ভিতরে থাকে, দেন হি উইল বি সুপার পাওয়ার, মানে সে একটা সুপার পাওয়ার থাকবে। সবার ভিতরে হয়তো 48 থাকে না, যতগুলো যত বেশি থাকবে তার ইনফ্লুয়েন্সটা তত বেশি থাকবে। তো তারেক রহমানের ভিতরে ওই যে লসগুলা, আমি অনেক লস মানে খুঁজে পাই যে তার ভিতরে আছে। সে কথা কম বলে, সে হচ্ছে খুবই প্রিসাইজ কথা বলে, এবং সে একটা মিস্ট্রি রাখতে চায়। অল অফ দিস থিংস অ্যাড আপ টু দ্য, মানে সে একটা খুব ভালো স্টেটমেন্ট হয়ে উঠছে, এরকম একটা ব্যাপার আমরা লক্ষ্য করি। তোমার অবজারভেশন কি? মানে রিসেন্টলি তোমার তারেক রহমানকে নিয়ে তুমি যা দেখলা গত 1-1.5 বছর বা 2 বছরে। তারেক রহমান আহ, বাংলাদেশের রাজনীতিতে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন আমার ইন্ডিভিজুয়াল একটা চয়েস আছে, সেটা হচ্ছে গিয়ে আমি ইন্ডিভিজুয়ালি রেশনাল মানুষকে পছন্দ করি। মেজারেবল কথা বলবে, রেশনাল কথা বলবে, যৌক্তিক কথা বলবে, অযৌক্তিক কিছু বলবে না। মানে আমি আকাশ বাতাস মানে এনে দিব এই টাইপের কোনো কথাবার্তা বলবে না, হুম। খুবই রিজনেবল কথা বলবে। বাংলাদেশের রাজনীতিতে রিজনেবল এবং রেশনাল কথাবার্তা বলার মতো মানুষজনের অভাব অনেক বেশি নাই। আমি গত 20-25 বছরের যে রাজনীতিটা বাংলাদেশে দেখতেছি, চোখের সামনে দেখতেছি, যখন থেকে আমি বোঝা শুরু করছি, তখন থেকে রেশনাল এবং রিজনেবল কথাবার্তা বলা রাজনীতিবিদ বাংলাদেশে খুবই কম। এবং যারা লিডারশিপ লেভেলে থাকে, একেবারে টক অফ দ্য টাউন, এই জায়গাতে তো আরো কম, কারণ তারা একটা ক্ষমতার বড় জায়গা থেকে থাকে, তো এই জন্য ক্ষমতার লাগামহীনতা তাদেরকে আসলে রেশনাল হইতে দেয় না। হুম। যেটা আমরা আমাদের এক্স প্রাইম মিনিস্টারকে দেখছি, বা তার আগেও হচ্ছে গিয়ে দেখছি। ইভেন তারেক রহমানের মা, যিনি ক্ষমতায় ছিলেন দীর্ঘ সময়, হুম। তার কথাবার্তা হচ্ছে খুব মানে রেশনাল ছিল। বিষয়টা তা না, আমি তাকেও দেখছি সংসদে দাঁড়ায় বেশ ইরাশনাল কথাবার্তা বলতে। হুম। যেটা বাংলাদেশের রাজনীতিতে প্র্যাকটিস, ইরাশনাল কথাবার্তা বলা। সেই জায়গা থেকে তারেক রহমান একটা নিউ ডাইনামিক্স নিয়ে আসছে বাংলাদেশের পলিটিক্সে। সে কোনো ইরাশনাল কথাবার্তা বলে না, অযৌক্তিক কথাবার্তা বলে না, লেম কথাবার্তা বলতেছে না। সে গত 1.5 বছরে যা বলতেছে খুবই মেজারেবল এবং স্পেসিফিক বলতেছে। সে আসলে কি বলতে চাচ্ছে সেটা সব সময় আমাদের কাছে ক্লিয়ার না হইলেও, মানে ডিটেল, কারণ একটা জিনিস ক্লিয়ার হইতে হলে তো ডিটেল বলতে হয়। হুম। তো উনি আসলে এখন পর্যন্ত ডিটেল সবকিছু না বললেও উনি যা বলতে চাচ্ছে খুবই স্পেসিফিক এবং খুবই লেজিট কথা বলতেছে। মানে তুমি যদি দেখো ওনার হচ্ছে গিয়া, মানে যখন থেকে তারেক রহমান পুনরুজ্জীবিত হইলো 5ই আগস্টের পরবর্তী থেকে, হুম। সে কখনোই পূর্ববর্তী সরকারের, মানে যেটা হয় বাংলাদেশে সবাই নতুন ক্ষমতায় আসলে সে পূর্ববর্তী সরকার কি কি ভুল করছে, কি কি খারাপ করছে, এগুলো নিয়ে প্রচুর তেনা পাচায়। হুম। 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 কিন্তু তারেক রহমান হ্যাজ নেভার ডান দিস। সে যখন, তুমি যদি দেখো এই যে সে যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করছে, এটা তো আমার কাছে মনে হয় 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে যে প্রত্যাবর্তন করছে, ওর পরে দ্য বিগেস্ট এভার কামব্যাক ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ। হুম। তারেক রহমানের যে বাংলাদেশে ফিরে আসা, ওকে। এটা একটা মানে সিনেমাটিক ফিরে আসা আর কি। মানে এইরকম রাজকীয়ভাবে ফিরে আসা, তার যদি যেভাবে চলে গেছে, তারপরে যে রাজকীয়ভাবে রাজস্বিকভাবে যে ফিরে আসা, হুম। এটা আনবিলিভেবল। একটা মানুষের জীবনে বা একটা পলিটিশিয়ানের জীবনে এর থেকে বড় অ্যাচিভমেন্ট খুব কম হতে পারে। আচ্ছা। সেটা সে অ্যাচিভ করে ফেলছে। কিন্তু যেদিন ব্যাক করার পরে যে 300 ফিটের যে প্রোগ্রামটা করলো, সেখানে যে কথাবার্তা সে বলল, সে কোথাও স্বজন হারার বেদনা বলে নাই। সে কোথাও পূর্ববর্তী সরকারের তাদের উপর চালানো নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলে নাই। সে সব কিছু বলছে যে সে সম্মুখ, মানে অগ্রগামী কথাবার্তা বলছে, হুম। মুভ ফরওয়ার্ড। সে সামনে কি করবে? সে বলে নাই যে আমি রিয়ার ভিউতে দেখবো, আমি বলতেছি আমি ড্রাইভিং ফোর্সে থাকবো এবং আমি সামনের দিকে আগাবো, কি পজিটিভ করতে পারবো, দ্যাটস দ্য থিং। আর আমাদের পলিটিশিয়ানদের তো মেইন
মানে মেইন কি তারা সবসময় পিছনের গুলো নিয়ে কথা বলতে পছন্দ করে। আচ্ছা আমি একটা খারাপ করছি এটাকে যদি কোশ্চেন করে সে বলবে যে অমুকে তো ওইটা খারাপ করছিল তখন তো কিছু বলেন নাই। তার মানে কি আরেকটা খারাপ দিয়ে আমার খারাপটাকে জাস্টিফাই করা হয়। হুম কিন্তু তারেক রহমান এই পথে হাঁটতেছেন না। হুম উনি প্রপারলি যে চ্যানেলটা হাঁটতেছেন সেটা হচ্ছে গিয়ে মুভ ফরওয়ার্ড এবং খুব রিজনেবল ওয়েতে। উনি এসে বলছে আই হ্যাভ এ প্ল্যান। দারুণ কথা। উনার প্ল্যান আছে, বাংলাদেশ নিয়ে প্ল্যান আছে এবং উনি কিন্তু আসার আগে বিভিন্ন সময় উনার ফেসবুকে বিভিন্ন পোস্ট দিছেন। হুম উনি ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছেন, উনি নারীদের ডে কেয়ার নিয়ে কথা বলছেন, হুম উনি আলুর দাম নিয়ে কথা বলছেন, এটা নিয়ে মানুষ হাসাহাসি করছে। বাট দিস ইজ ইম্পর্টেন্ট, কৃষকের পণ্যের ন্যায্য মূল্য পাওয়া গুরুত্বপূর্ণ। এই যে মানুষের রিয়েল প্রবলেমের জায়গাতে উনি কথা বলছেন। সো উনি ওনার প্ল্যানটা পুরোপুরি ক্লিয়ার করেন না, উনি স্পেসিফিক জিনিসগুলো বলে আসছেন। আই হ্যাভ এ প্ল্যান, বাংলাদেশ নিয়ে আমার একটা দীর্ঘ প্ল্যান আছে। গতকালকে সাংবাদিকদের সাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে ওনার একটা মত বিনিময় সভা ছিল। তো সেখানে এক সাংবাদিক জিজ্ঞেস বলছিলেন যে আপনি যে বলছেন ইউ হ্যাভ এ প্ল্যান, বাট আমরা তো ক্লিয়ার না আপনার প্ল্যান সম্পর্কে। তো উনি এখানে খুব স্পেসিফিক কয়েকটা কথা বলছে যে আমি তো আমার প্ল্যানটা আমি ডিটেল আপনাকে এখন এখানে বলে বোঝাতে পারবো না, বাট আমার কাছে আমি স্পেসিফিক কয়েকটা কথা বলতে চাই। উনি যেটা বললাম যে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছে, যে নারী, উনি বলছে যে একটা ফ্যামিলিতে একজন নারী যেভাবে ফ্যামিলি চালাইতে পারে একজন পুরুষের থেকে খুবই ভালোভাবে চালাইতে পারে, কারণ একজন নারী জানে তার ফ্যামিলি এক্স্যাক্টলি কি লাগবে, একটা পুরুষ জানে না। সে যখন পুরুষের কাছে যখন স্পেন্ডিং পাওয়ার থাকে সে যখন তার টাকাটা অনেক মানে অনেক উল্টাপাল্টা কাজে ব্যয় হয়ে যেতে পারে, যেটা অগুরুত্বপূর্ণ কাজে, উল্টাপাল্টা বলবো না, অগুরুত্বপূর্ণ কাজে ব্যয় হতে পারে। রাদার একটা নারী করলে সেটা গুরুত্বপূর্ণ কাজে ব্যয় হতে পারে। হুম তো এই জন্য উনি বলছে উনি 1 কোটি নারীর জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবেন শুরুতে হয়তো সারা বাংলাদেশ পারবে না, বাট যতটুকু পারে প্রায়োরিটি অনুযায়ী। তো এটা নিয়ে কথা বলছে উনি, ফ্যামিলি হেলথ নিয়ে কথা বলছে যে হেলথ কেয়ার গিভার তৈরি করবে, যুবকদের জন্য কর্মসংস্থান নিয়ে কথা বলছে। হুম উনি বলছে যে গত গত সব গভর্নমেন্ট যেটা করছে ডিজিটাল পার্ক নামে হচ্ছে গিয়ে এমন কতগুলো বড় বড় বিল্ডিং করছে যেখানে আসলে ডিজিটাল অ্যাক্টিভিটিসের কিছুই হয় না, ওখানে নিজেদের খেয়াল খুশি মতো কার্যক্রম হয়। হুম এইগুলা থেকে বরং যেসব ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করতেছে, যেমন আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের একটা বড় সমস্যা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, পেপাল না আসা। হুম উনি এটা নিয়ে কথা বলছে যে এটা নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলছি, মানে স্পেসিফিক প্রবলেমে উনি ফোকাস করতেছে। সো এই যে তারপরে বাংলাদেশের পরিবেশটা একটা বিগেস্ট কনসার্ন। উনি বলছে যে বাংলাদেশের যে পানির লেয়ার সেটা হয়তো আগামী 15-20 বছর পরে ঢাকা শহরে কোনো সুপেয় পানি পাওয়া যাবে না। উনি এটা নিয়ে কথা বলছে যে আমরা চেষ্টা করব এই জায়গাগুলো নিয়ে কাজ করার জন্য। তো আমি 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 যেটা দেখতে পাচ্ছি একজন রাইট স্টেটসম্যান যে পলিটিক্যাল পাওয়ারের খুব কাছাকাছি থাকার পরেও শুধুমাত্র পলিটিক্স নিয়ে চিন্তা করতেছে না, সে আসলে একজন রাজনৈতিক নেতার ঊর্ধ্বে গিয়ে একজন স্টেটম্যান হিসেবে জনগণের জন্য কি করা যায় এই জায়গাটা নিয়ে চিন্তা করতেছে। আমি জানি না তিনি কতটুকু সফল হবেন পলিটিশিয়ান, উনি যেহেতু ওনার একটা দল চালাইতে হয় এবং উনি রাজনীতিতে যদি জিতে যান নির্বাচনে তারপরে উনি কতটুকু সফল হবে এটা আমি জানি না, বাট স্টিল দ্য ওয়ে হি স্টার্টেড ইট গিভস আস এ হাই হোপ অ্যান্ড উই ওয়ান্ট টু বিলিভ অন হিম। হ্যাঁ, তুমি যে কনসার্নটা আসলে মেনশন করলা যে তিনি আসলে তার যে রাজনৈতিক দল আছে সে রাজনৈতিক দলের সদস্য অথবা যারা পোস্টেড নেতা কর্মী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে। কারণ মাঠ পর্যায়ে আসলে মাঠ পর্যায়ের যে মনস্তাত্ত্বিক ভাবনা আর একদম টপ লিডারের মনস্তাত্ত্বিক ভাবনার মধ্যে অনেক বিস্তর ফারাক যদি থাকে তাহলে সেটাকে আসলে কতদূর সামনে আগায় নিয়ে যাওয়া সম্ভব, এবং তুমি কি কোনো সম্ভাবনা দেখো বিএনপির বিএনপির ভবিষ্যৎ কি তোমার কাছে মনে হচ্ছে? আচ্ছা, এটা আসলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তারেক রহমান যে কথাগুলো বলছেন উনি কি এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা, অথবা উনি কি বাস্তবায়ন করতে পারলেও ওনার বিগেস্ট চ্যালেঞ্জ কি হবে, আমার কাছে মনে হয় ওনার বিগেস্ট চ্যালেঞ্জ হবে ওনার দল, ওনার মানে তৃণমূল। কারণ উনার দলটা এখন মানে এখন যেটা হয়েছে যে উনি যেহেতু আসছে ওনার দল পুনরুজ্জীবিত হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু ওনার দলের তো কাঠামো চেঞ্জ হয় নাই। বাংলাদেশে যে মানে যেটা হয় 5ই আগস্টের পরবর্তীতে যেটা হয়েছে বাংলাদেশে যে যত ধরনের চাঁদাবাজি বা চুরি বাটপারি আছে এগুলো মোটামুটি আওয়ামী লীগের লোকজন পালায় যাওয়ার পরে বিএনপির লোকজন এটা জায়গা দখল করছে। এই যে কারণ বাজার একজন বললো যে এখানে তো চাঁদা চলবেই, এখন আওয়ামী লীগের লোকজন নাই কি করবো, তাহলে আমি দায়িত্বটা নিছি আর কি, আমি এখন থেকে চাঁদাবাজি করবো। সো এটা এটা তো আসলে বাংলাদেশের কাঠামোগত সমস্যা।
যে চাঁদাবাজি করবে, একদল না হলে আওয়ামী লীগের লোকজন নাই, তাই জন্য বিএনপির লোকজন করছে। বিএনপির লোকজন যদি না থাকে তখন হয়তোবা জামাত, জাতীয় পার্টি, যখন যার পেশি শক্তি থাকবে তখন সে করবে। এটা আসলে একটা কাঠামোগত সমস্যা, এবং তৃণমূল তো ওইটার সাথেই আসলে অ্যালাইন্ড। তারা এটা করবেই। এলাকায়, যে এলাকায় দেখবা যে আমার আমার এলাকায় এমনও লোক আছে যার কোনো দলীয় পদবি নাই, বাট স্টিল সে চাঁদাবাজি গুন্ডামি করতেছে, তার কারণ তার কিছু মাসেল পাওয়ার আছে, তার কিছু লোকজন আছে। সো বিএনপির তৃণমূলে এই সমস্যাটা আছে, এবং তারেক রহমানের জন্য এটা হবে একটা বিগেস্ট চ্যালেঞ্জ টু ডিফেন্ড দিস। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়া যে তার যে মানে সকল এই যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে যেটা বড় সমস্যা, যখন ক্ষমতা যেই দিকে, তার দিকে সবকিছু ঝুঁকে পড়ে, তার কোনো সমালোচক থাকে না। এখন তারেক রহমান হচ্ছে গিয়ে একটা পাওয়ারফুল পার্সন, তার দিকে হচ্ছে গিয়া সবাই মিলে তারেক রহমানের এমন স্তুতি গাওয়া শুরু করছে, এই যে মিডিয়া সহ সবাই সবাই মিলে, মিডিয়া এবং প্রশাসন সবাই মিলে এমন স্তুতি গাওয়া শুরু করছে, তাতে আসলে তারেক রহমানের জন্য রিয়েল ফ্যাক্টটা খুঁজে বের করা টাফ হবে। এবং এই রিয়েল ফ্যাক্টর খুঁজে বের করে টাফ হওয়ার পরে এটা নিয়ে এক্সিকিউট করাও তার জন্য টাফ হবে, কারণ তার যে ম্যান পাওয়ার, তারা তো এই পলিটিক্যাল কালচারের অংশ। তাই সে একটা ইনস্ট্রাকশন হয়তো বা দিল, কিন্তু ইনস্ট্রাকশনটা আসলে সাকসেসফুল হবে কিনা, এটা কিভাবে এক্সিকিউট করে আনতে হবে, এই ম্যান পাওয়ার তার থাকবে কিনা, এটা নিয়ে আমি আসলে যদি কারো মিনিমাম ক্যাপাবিলিটি থাকে, যার ওই সাংগঠনিক দক্ষতা থাকে, সেটা হচ্ছে গিয়ে বিএনপি এবং তারেক রহমান বর্তমান বাস্তবতায়। কারণ তাদের একটা ওয়ার্ড কমিটি পর্যন্ত আছে, মানে একেবারে রুরাল টু রুরাল পর্যায়ে যাওয়ার মতো তাদের ম্যান পাওয়ার আছে, কিন্তু এই ম্যান পাওয়ারটাকে রাইট ওয়েতে মুভ করানোর মতো ক্যাপেবল লোকজন দরকার। সেখানে তাদের রিক্রুটমেন্টটা, আমরা যেটা আগের বার কথা বলছিলাম যে রিক্রুটমেন্ট খুব ইম্পর্টেন্ট, তার রিক্রুটমেন্টটা, তার নতুন করে দল গোছানোর প্রক্রিয়াটা, এটা এটা খুব তাড়াতাড়ি করতে হবে। আদারওয়াইজ সে অনেক প্ল্যান করতে পারবে, কিন্তু প্ল্যান এক্সিকিউট করাটা টাফ হবে। প্ল্যান হ্যাজ নো ভ্যালু ইফ ইট ইজ নট এক্সিকিউটেড। সো এইখানে এই যে আমরা দেখতেছি যে বিএনপির তৃণমূল নিয়ে একটা সমস্যা আছে। মানুষজন, এলাকার মানুষজন বিএনপি নেতাকর্মীদেরকে খুব একটা পছন্দ করতেছে না। কিন্তু অন দ্য কন্ট্রারি, জামাত ইসলামের যে স্থানীয় পর্যায়ের নেতাকর্মী আছে বা তৃণমূল নেতাকর্মী অথবা তাদের একটা সাধারণ সদস্য, তাদের ব্যবহার মানুষজনের খুব ভালো লাগে, এবং দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, এরকম একটা আস্থা কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীদের প্রতি সাধারণ মানুষের আছে। তারা ভোট দিবে কিনা উই ডোন্ট নো, বাট এরকম একটা ভাইব জামাত ইসলাম তার করাইছে। এবং জামাত ইসলামের মাঠ কিন্তু আই উড নট সে যে খুব একটা খারাপ, মানে তাদের হয়তো বিএনপির সাথে মাঠ এখন চিন্তা করলে ভোটের দিন কী হবে উই ডোন্ট নো, এখন চিন্তা করলে খুব একটা খারাপ আছে বলে আমার কাছে মনে হয় না। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আচ্ছা, আমার কাছে বাংলাদেশের, আমি যতটুকু বাংলাদেশের পলিটিক্যাল ডাইনামিক্স বুঝি, তাতে আমার কাছে মনে হয় বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ডিরেক্ট সরকারে ক্ষমতা গ্র্যাব করা, এটা একটু ডিফিকাল্ট আছে ভোটের রাজনীতিতে। কারণ আমরা মানে জামায়াত ইসলামী যেটা করে, জামায়াত ইসলামী হচ্ছে গিয়া খুবই অর্গানাইজড একটা সংগঠন, তাদের টপ টু বটম তাদের সেম ইনস্ট্রাকশনে চলে, তাদের কিন্তু তৃণমূলের সমস্যা নাই। এই যে বিএনপির 300 মনোনয়নের জায়গায় 40 জন হচ্ছে গিয়া করছে, কি বলে, অলরেডি বিদ্রোহী দাঁড়ায় গেছে, যারা তাদের জোটের বিপক্ষে দাঁড়াইছে। এটা কিন্তু সমস্যা, জামায়াত ইসলামীতে কখনো এটা হবে না। জামায়াত ইসলাম কেন্দ্র যেটা বলবে সবাই সেটা শুনবে, খুবই অর্গানাইজড একটা সংগঠন এবং পলিটিক্যালি খুবই স্মার্ট তারা। তাদের সমস্যাটা কোথায়? তাদের আসলে মেইন সমস্যা যেটা, মানে তাদের সুবিধা যেটা তুমি যেটা বললা, যে তারা খুবই পোলাইট, তারা খুবই জেন্টাল। যখন তারা মানে কি বলবো, ক্ষমতায় থাকে না, তখন তারা খুবই নিরীহ আচরণ করে এবং তারা খুবই সুন্দর ব্যবহার করে। যখনই তারা কিছু পাওয়ার পেয়ে যায়, তার এক্সিকিউশন কি হয় সেটা আমরা গত 1-1.5 মাসে দেখতে পাচ্ছি। তারা আজকে 3টা বা 4টা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলাম সমর্থিত শিবিররা ক্ষমতায় চলে আসছে, মানে নির্বাচিত হয়েছে। তার ফলে তারা কি করতেছে, ধরো 2-3টা এভিডেন্স দেই। ঢাকা ইউনিভার্সিটিতে যেটা করলো, একজন শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষক, তাকে হচ্ছে গিয়া ওই যে ছাত্র সংসদের একজন এভি জুবায়ের নামক একজন, সে ক্যাম্পাসের ভিতরে ওপেনলি হচ্ছে গিয়া তাকে লাঞ্ছিত করে ফেলছে। সেম ঘটনা রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা করছে, 6 জন ডিনের রুমের সামনে গিয়ে ছাত্র সংসদের যে ভিপি না, যে সালাউদ্দিন আম্মার নামে একজন লোক, উনি ফোন দিয়ে বলতেছে, স্যার আপনাদের পদত্যাগপত্র নিয়ে আসছি, আপনি লিখে দিয়ে সাইন করে দিয়ে যান, আপনার আর কোনো কাজ করতে হবে না। এটা কি তোর দায়িত্ব?
এটা করানোর জন্য কি তোমাকে বসানো হয়েছে মানে ওই ইয়াতে ছাত্র সংসদ নির্বাচনে তোমাকে নির্বাচিত করা হয়েছে যে শিক্ষকদের ধরে ধরে হচ্ছে গিয়া, হোক সে আওয়ামীপন্থী, সে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তার নামে মামলা করো, হুম বা বিশ্ববিদ্যালয়ের নাম কাছে স্মারকলিপি জমা দাও যে এই শিক্ষক এই কর্মকাণ্ড করছে, তাকে বিচারের আওতায় আরো। সে নিজেই আইন হাতে তুলে নিচ্ছে। সেম ঘটনা ঘটাচ্ছে হচ্ছে গিয়া কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত কালকে ঘটনা ঘটছে, এক শিক্ষককে হেনস্থা করছে, সে আওয়ামীপন্থী শিক্ষক এই জন্য। তো আওয়ামীপন্থী শিক্ষক হইলেই তুমি তাকে হেনস্থা করতে পারবে না। এটা তো সেম রাজনীতির কথা বলে আওয়ামী লীগ যেটা করতো, যে জামাত শিবির হইলেই তাকে হচ্ছে গিয়ে হেনস্থা করা যাবে, তাকে হচ্ছে গিয়ে মেরে ফেলা যাবে। তো তুমি সেম রাজনীতিটা প্র্যাকটিস করতেছো না আবার। হুম তো এখন পর্যন্ত তুমি ক্ষমতায় আসো নাই, কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি নির্বাচিত হইছো, তারপর থেকে তুমি যদি এই ধরনের আচরণ শুরু করো, তাহলে তো ভাই সমস্যা। তাহলে তো তোমার ভিতরে যে ইনভিল ফ্যাসিজম আছে, এটার তো তাহলে রিফ্লেকশন এটা। ট্রু এবং 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 তারা যেটা করছে যে হাদি হত্যাকাণ্ডকে ক্যাপিটালাইজ করে, হুম যে প্রথম আলো এবং হচ্ছে গিয়া ডেইল স্টার, ছায়ানট, উদিচিকে যে ভাঙচুর করছে, এটা কারা করছে? এটা যতই তৌহিদি জনতা বলা হোক, এটা তো ক্লিয়ার যে শিবিরের লোকজন করছে। কারণ ওই দিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর জিএস আছে এবং রাজশাহী ইউনিভার্সিটির যে ডাকসুর ভিপি আছে, তারা নিজেরা হচ্ছে গিয়ে তাদের ওপেনলি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে এবং অন ক্যামেরা বলতেছে যে উদিচি, তারপরে ছায়ানট এবং প্রথম আলো, রিয়েল স্টার এদেরকে জ্বালায় পোড়ায় দেওয়া হবে। পরবর্তীতে শিবির অবশ্য বলছে যে না, আচ্ছা এটা তাদের ব্যক্তিগত মতামত। হুম তো ব্যক্তিগত মতামত যদি একজন শিবিরের সভাপতি বা একজন শিবিরের সেক্রেটারি একটা বিশ্ববিদ্যালয়ের, সে যেটা বলে সেটা তো ব্যক্তিগত মতামত হইতে তার পারে কোনো না। ব্যক্তিগত মতামত নাই। তার কোনো ব্যক্তিগত মত হতে পারে, সে যেটা বলে তাহলে অর্গানাইজেশনাল মতামত কিভাবে হবে? হুম হুম সে যেটা বলবে সেটা অর্গানাইজেশনাল মতামত। আচ্ছা ওকে, সেটা যদি ব্যক্তিগত মতামত হয়েও থাকে, তার বিরুদ্ধে তুমি কি ব্যবস্থা নিছো? তার বিরুদ্ধে কি তুমি ব্যবস্থা নিছো? যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ না, তার মানে কি তুমি ওই তার মত তাকে তুমি ওন করতেছো। সে এত বড় একটা কথা বলে ফেলবে, দেশের ভিতরে এনার্কি সৃষ্টি করে ফেলবে, মব সৃষ্টি করে ফেলবে, তারপরে যদি তুমি বলো যে না এটা তার ব্যক্তিগত মতামত, তাহলে তো বিএনপি আওয়ামী লীগের আমলে ছাত্রলীগটা কি কথা বলতো, যে যখন যে একটা অকাম ধরা পড়তো সে বলতো যে সে মানে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার দায়, ব্যক্তির দায় সংগঠন নিবে না। একই রাজনীতি তো, এখানে তো নতুন কিছু আসতেছে না, সেই পাওয়ার প্র্যাকটিস তো আসতেছেই। সে একই কথা যে আগুন দিয়ে পুরাই দিব, জ্বালাই দিব, তারপরে হচ্ছে গিয়ে ভেঙে চুরে তছনছ করে ফেলবো, এনার্কি করবো, একই কাজ। আমার অপোনেন্টকে পছন্দ হচ্ছে না, আমি তাকে ভেঙে ফেলবো, ঘুরাই দিব। জামায়াত ইসলামী যে মোমেন্টামটা পাইছিল হুম 5ই আগস্টের পরে, যে মোমেন্টামটা তারা তৈরি করছিল, যে রাষ্ট্রের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো যায়, আমার মনে হয় সেই মোমেন্টামটা তারা গত 1-1.5 মাসে হারায় ফেলছে, এই তাদের এনার্কি দিয়ে, পাওয়ার প্র্যাকটিস দেখায়। হাদি হত্যাকাণ্ডকে ক্যাপিটালাইজ করতে যায় তারা যে পাওয়ারটা দেখাইছে, এই পাওয়ারটা তাদের ভালোই ভোগাবে। ওকে। তো এখানে আম, আমরা হচ্ছে এনসিপি যে দলটা আছে, এই দলটা নিয়ে আমাদের আসলে অনেক উচ্চ আশা ছিল। হুম এবং এই উচ্চ আশা থেকে আমরা যেটা বলতেছিলাম যে ছাত্রলীগের রাজনীতি থেকে বের হয়ে আসা অথবা শিবিরের যে পাওয়ার প্র্যাকটিস, এই টাইপের প্র্যাকটিস আমরা হয়তো এনসিপি থেকে আশা করি না, বা আমরা চিন্তা করছিলাম তারা রেকটিফাইড একটা সংগঠন হবে, বাংলাদেশের নতুন নয়া বন্দোবস্তের একটা রিফ্লেকশন তাদের রাজনীতিতে দেখা যাবে। কিন্তু তাদের যে জামাত ইসলামের সাথে যুক্ত হওয়ার যে একটা যুক্ত তারা হয়ে গেল, এটাকে অনেকেই ভালোভাবে দেখতেছে না। তুমি এটাকে কিভাবে দেখতেছো? আচ্ছা, গত বছর ফেব্রুয়ারি মাসে 28শে ফেব্রুয়ারিতে এনসিপির আত্মপ্রকাশ হয়েছে। তো আত্মপ্রকাশের দিন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি ওনার মানে ভাষণ শেষ করার লাস্টে 4টা স্লোগান দিছে, যে ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ একটা, সেকেন্ড হচ্ছে গিয়া ক্ষমতা না জনতা, জনতা জনতা, তারপর হচ্ছে গিয়া আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আর লাস্ট হচ্ছে গিয়া দালানি না রাজপথ, রাজপথ রাজপথ। আমার কাছে মনে হয় প্রথমটা ইনকিলাব জিন্দাবাদ বাদ দিলে বাকি যে 3টা স্লোগান ছিল, নাহিদ ইসলামরা অলরেডি এই 3টা স্লোগানের সাথে বিশ্বাসঘাতকতা করছে জামাতের সাথে যোগ দিয়ে। সে ক্ষমতা না জনতা বলছে, সে বলছে জনতা, কিন্তু আসলে সে ক্ষমতার জন্যই জামাতের সাথে যোগদান করছে। সে বলছে আপোষ না সংগ্রাম, সে বলছে সংগ্রাম, কিন্তু সে আসলে আপোষটাই করছে জামাতের সাথে। সে বলছে দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আসলে সে দালালিটাই করতেছে জামাতের সাথে যোগদান করে। এখানে তার কোনো পলিটিক্যাল গেইন নাই। এনসিপি গত 1 বছরে জুলাই, মানে কি বলে, জুলাই রোড মার্চ যেটা করলো আর কি,
এটা ছাড়া তার আর কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি ছিল না রাজপথে। সে শুধুমাত্র টেবিলে বৈঠক ছাড়া আর কিছু করতেছে না। সে মনে করতেছে সে ওই যে রাতের যে বৈঠকগুলা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে, সরকারের সাথে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের সাথে, সে এটাকেই রাজপথ হিসেবে নিচ্ছে। বাট এটা তো রাজপথ না, এটা তো আপোষ, এটা তো ক্ষমতার সাথে আপোষ। হুম। So এটার সাথে তো তার যে কমিটমেন্ট পাবলিকের প্রতি, সে যে কথা বলে আসছে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ক্ষমতা না জনতা, জনতা জনতা, এই জনতার সাথে তো সে নাই। জনতার সাথে এখানে আমার কথা হলো যে তুমি যদি একটা ভোটও না পাও, দ্যাটস ফাইন, বাট তুমি তোমার আদর্শ থেকে তো বিচ্যুত হবা না, কারেক্ট, তুমি তোমার ভ্যালুস থেকে বিচ্যুত হবা না। কারেক্ট। বাট এনসিপি হ্যাজ নট ডান দ্যাট, মানে তারা হচ্ছে এখন ক্ষমতায় যাওয়ার জন্য কয়েকজন যাতে অ্যাটলিস্ট সংসদে যায় এই নিশ্চয়তা আনার জন্য তারা হচ্ছে জামাত ইসলামের সাথে জোটে গেল। কোনো দরকার ছিল না আসলে, আমার কাছে মনে হয়। ইভেন ইভেন সে তার রাজনীতিটা কি, এনসিপি বলছে সে 2-3টা পয়েন্টে রাজনীতি করে আসছে, শুরুর দিক থেকেই বলছে। সে বলছে যে সংস্কার, আমার প্রাইমারি মানে কনসার্ন হচ্ছে গিয়ে সংস্কার, নতুন রাজনৈতিক কালচার তৈরি হবে বাংলাদেশে। ওকে, তারপরে বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে, এবং সে হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলছে, নতুন সংবিধান হবে। মানে কি, সে পুরা আগের যে পলিটিক্যাল ডাইনামিক্সটা আছে তাকে ভেঙে চুরে নতুন কিছু দাঁড় করানোর কথা বলতেছে এনসিপি। কিন্তু দিন শেষে কি করলো, সে সে সেই পুরাতন রাজনীতির সাথেই অ্যালাই করলো। সেটা বলতেছে যেটা আমার নির্বাচনী জোট, এটা আমার আদর্শিক জোট না। আমি কিভাবে বুঝবো তোমার আদর্শ কি, তোমার আদর্শের রিফ্লেকশনটা কি? হুম। তোমার আদর্শ তো কোনো রিফ্লেকশন নাই। জোটই তো তুমি রিফ্লেকশন। জোট, জোট ইটস এ পার্ট অফ রিফ্লেকশন, বাট হুম। তুমি সারা জীবন বলছো যে জামায়াত ইসলাম লোকজন, জামায়াত ইসলাম কি আসলে ইসলামিক দল কিনা আমি এটা সম্পর্কে অ্যালাইন না। জামায়াত ইসলাম সম্পর্কে তুমি যাদের, আবার নাহিদ ইসলাম নিজে বলছেন, যাদের সাথে, যেসব দলের সাথে ইতিহাসের দায় আছে সেই দলের সাথে আমরা জোট করব না। আজকে ঠিকই তো আমরা এদের সাথে জোট করতেছো। হুম। তাতে কি হয়েছে, এনসিপির মতো একটা দলে যে ধরনের প্রগতিশীল লিবারেল লোক ছিল তারা কিন্তু দল থেকে চলে আসছে। একদম বের হয়ে গেছে। এটা তো সম্ভব না। একদম উদাহরণ, মানে জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাসনিম জারা। কারেক্ট, তাসনিম জারা ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনসিপি। ইয়েস, কারণ শি ওয়াজ এ ফেস। শি ওয়াজ এ ফেস, এবং একটা বাংলাদেশের যে নারী সমাজ, নারী বলতে হচ্ছে আমি বলতেছি ইয়াং নারী সমাজ, তাদের ওয়ান অফ দ্য আইডল হয়ে গেছিল হচ্ছে তাসনিম জারা। কারেক্ট, এবং তুমি যদি তাসনিম জারার বক্তব্য দেখো, তার বেশভূষা দেখো, তার চালচলন দেখো, শি ইজ মানে গেটিং বিকামিং ওয়ান অফ দ্য স্টেটমেন্টস লাইক তারেক রহমান এখন যে অবস্থায়। তো আমি তার মধ্যে ওই জিনিসগুলো দেখতে পাই, তার ভিতরে কিছু ভ্যালুস দেখতে পাই, কিছু আদর্শ দেখতে পাই। তো তাসনিম জারাকে হারানো এনসিপির জন্য একটা বিশাল লস আই উঠছে। ট্রু। শুধু তাসনিম জানা না, আরো আছে এখানে অনেকে এখান থেকে চলে আসছে। যে আমার মতে এখন শুধুমাত্র এনসিপিতে তারাই বিলং করতেছে যারা ডানপন্থী। একটু রাইট এবং কি বলবো, একটু দক্ষিণপন্থী রাজনীতি করতে চায় এবং জামাতের পলিটিক্যাল আইডিওলজির সাথে একমত। হুম। তারাই তারাই এখন পর্যন্ত এনসিপিতে বিলং করতেছে। বাকি যারা ছিল তারা মোটামুটি সবাই চলে আসছে। কারণ আমি একটা গণহত্যা দেখে আসছি 24-এ। সো আমি একটা গণহত্যাকারীর বিরুদ্ধে আন্দোলন করব আর একটা গণহত্যাকারীর সাথে জোট করে, এটা হইতে পারে না। জামাত ইজ প্রুভেন মানে গণহত্যাকারী, যেটা 71 সালে যেটা করছে। তো জামাতের এত বড় একটা ইতিহাসের দায় আছে, তারপর আমি তার সাথে কিভাবে মানে মানে আমি পলিটিক্যাল জোটে যাই। এরপরে এনসিপি যেটা বলতেছে যে আমরা যেহেতু শুধু ভোটের জন্য, এটা শুধুমাত্র মোটামুটি 1-2 মাস বা 3 মাসের একটা জোট, এরপরে আমাদের আদর্শিক জোট থাকতেছে না, আমরা আমাদের মতো করে রাজনীতি করব। এখন খেলাটা বুঝো, তুমি যখন একটা ডেমোক্রেটিক মানে পলিটিক্যাল কালচারে ভোটই তো সব থেকে বড়, মানে বড় পিলার, রাইট? হুম। আমাদের বাংলাদেশে তো ভোট ছাড়া আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার চর্চা করার জায়গা খুবই কম, নাই বললেই চলে। সেখানে এনসিপি যে নেগোসিয়েশনটা করছে, আমি জানি না আলটিমেটলি তারা 30টা আসনের নিয়ে সমঝোতা পাবে কিনা। 30টা পাইছে অলরেডি, কথা হয়েছে। পাইছে, আচ্ছা। যদি 30টা পেয়ে থাকে তো তার কি হবে, এখন তাদের সাথে সমঝোতাটা হয়েছে 30টা আসনে জামায়াত এবং তার যে জোটের দলগুলা এনসিপি কে সাপোর্ট করবে, আর বাকি যে আসনগুলো আছে যে 270টা, তার ভিতরে ওই জোটের যে যে মনোনয়ন পাবে তাকে এনসিপি সাপোর্ট করবে। হুম। এখন এই 30টা আসনে না হয় হচ্ছে গিয়ে জামায়াত এনসিপি কে লজিস্টিক সাপোর্ট দিল, বাকি 270টা আসনে এনসিপি কে জামায়াতের লজিস্টিক সাপোর্ট দিতে হবে। তো এনসিপির লোকজন যখন ভোট চাইতে যাবে, তখন যখন একটা মানুষ তারা জিজ্ঞেস করবে যে তুমি কার ভোট চাইতে আসছো, তার যে একটা দল যেটা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে, স্বাধীনতার বিরোধী হিসেবে দাঁড়ায় ছিল এবং বাংলাদেশের জনগণহত্যার সাথে জড়িত ছিল, সেই দলের সাথে তুমি মানে জোট করে আসছো, তাহলে তাহলে কি হলো? তার মানে কি এই 270টা আসনে এনসিপির কিন্তু জামায়াতের ওকালতি করতে হবে।
এবং এর জামায়াতের আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য এখানে কথা বলতে হবে, কথা তো বলতে হবে জামায়াতের আদর্শিক কথা, তাই না? তাহলে এনসিপি কিভাবে কিভাবে হচ্ছে গিয়া বলে যে এটা তার আদর্শিক জোট না? আমরা আওয়ামী লীগকে দেখছি তারা জামাত ইসলামের সাথে জোট করছে এবং এইটা নিয়ে শেখ হাসিনাকে তখন অনেক প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। পরবর্তীতে বিএনপি যখন জোটে গেছে জামাতের সাথে, তখন বিএনপিও প্রশ্নবিদ্ধ হয়েছে। তো একটা প্রশ্ন যখন সেখানে আসেই, হোয়াই উড এ মানে একটা রাজনৈতিক দল লাইক এনসিপি, যারা কিনা একদম ইয়াং মানুষজনকে রিপ্রেজেন্ট করতেছে, একটা চেঞ্জ নিয়ে আসতে চায় এরকম মানুষজনকে রিপ্রেজেন্ট করতেছে, তারা কেন সেই হিস্ট্রির সাথে অ্যালাইন হয়ে তাদেরকে প্রশ্ন করতে দিবে? এটাই আমি আসলে মেনে নিতে পারিনি। দ্যাটস দ্য এটা প্রবলেম। আমাদের জন্য একটা মানে বড় আফসোস হুম এনসিপির এই 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 পতনটা। ধরো এনসিপি কি করতে পারতো আমার কাছে মনে হয়, অনেকে বলতেছে, আমি নিজেও বলছি যে এনসিপি যেহেতু এখানে জয়েন করছে তাহলে একে মানে হয়তো বা আমি তারে গালি দিতে পারতেছি না, কারণ সে সে তার মতো করে দেখতেছে, সে দেখতেছে যে আমার দল তো সার্ভাইভ করতে হবে। সে হয়তো বুঝতে পারছে আমি যদি নির্বাচন করি আমি সর্বোচ্চ 2-4টা বা 5টা আসন হয়তো পাবো না, তাতে কি হবে, আমার ভয়েসটা থাকবে না মাঠে, সংসদে। সো আমি সংসদে কিছু আসন গ্র্যাব করি। আমার মনে হয় এটা খুবই রং ভাবনা তাদের। আলটিমেটলি সে এই জোটের কারণেও সংসদে তেমন কিছুই ইম্প্যাক্ট রাখতে পারবে না। তারা কি করতে পারতো? তারা আসলে আমার কাছে মনে হয় তারা তাদের নিজের রাজনীতিটা করতে পারতো। তারা যে নতুন রাজনৈতিক আদর্শের কথা বলতেছে, হুম সেইখানে স্টিক থাকতে পারতো। তারা হয়তোবা এই নির্বাচনে কিছু হইতো না। তাদের এই নির্বাচনে একটা আসনও পাইলো না। লেটস সি। বাট এনসিপির যে মানে সাপোর্টিং গ্রুপ ছিল, ধরো এখন পর্যন্ত যতগুলা পোল দেখা গেছে তাকে সেখানে এখনো পর্যন্ত 20-30% ভোটার আছে, তারা আসলে ডিসাইড করে নাই যে তারা কাকে ভোট দিবে। সো এই 20-30% ভোটার তারা যে কোনো সময় যে কোনো দিকে সুইং করতে পারে। সো এনসিপির এই ইন্ডিভিজুয়াল পিপলের কিন্তু ফেস ভ্যালু ছিল, ইমেজ ছিল, যেটা 1-1.5 বছর আগে মানুষ দেখছে, তারা আসলে মানুষকে একটা ক্রিটিক্যাল সময়ে তারা নেতৃত্বের জায়গাতে ছিল। হুম সো এই ইন্ডিভিজুয়াল কারিশমাটা হয়তো তাদের হেল্প করতে পারতো, তারা জানে না। সো এমনও হইতে পারতো, ধরো এবার তো মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, তাই হুম না? হুম হুম তো তাতে যেটা হইতো, এনসিপি যদি একা নির্বাচন করতো 300 আসনে, হুম তাহলে 300 আসনে একা নির্বাচন করলে তার খুব সম্ভাবনা ছিল সে বাংলাদেশের 5-6% ভোট পাইতো। বা 6%, আরো বেশি আমি মনে করি। লেটস সি, একেবারে মিনিমাল 6-7% ভোট পাইতো 300 হুম আসনে যদি নির্বাচন করতো। তাহলে কি হইতো, সে উচ্চ কক্ষে কিন্তু 6-7টা আসন সিকিউর হয়ে যেত তার। হ্যাঁ, দ্যাটস ইট। উচ্চ কক্ষে 6-7টা আসন কিন্তু খারাপ না, ভালো, অ্যাটলিস্ট তার পলিটিক্যাল ভয়েসটা শোনার জন্য। ডেফিনেটলি। আর রাজনীতি তো ভাই মাঠে করতে হয়। হুম সংসদের কথাবার্তা কয়জন শুনে, কিছু ভাইরাল ডিসকাশন ছাড়া রাজনীতি মাঠেই করতে হয়। সো ওই 6-7টা আসন কিন্তু তার ওই জায়গায় আইনসভায় থাকতো। এরপরে কি হইতো, এখন যেটা কি দাঁড়াইছে, এখন সে নির্বাচন করতে পারবে 30টা আসনে তার প্রতীকে। এই 30টা আসনে সে যে ভোট পাবে, ধরো 30টা আসনে সে হচ্ছে গিয়া পার ব্যক্তি 1 লাখ করে ভোট পাইলো, তা তো 30 লাখের বেশি ভোট হবে না। সেটা তো হচ্ছে গিয়ে আমাদের ওই 5% সার্ভ করে না, ওই যে 5% তো আসে না। আলটিমেটলি কি হবে, তার মানে উচ্চ কক্ষে যে তার 5-6% নিয়ে যে প্রতিনিধিত্ব করার জায়গা ছিল ওটাও থাকবে না। এবং নাহিদ ইসলামদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছে যে আমরা যদি নির্বাচনে জিতি তাহলে নাহিদ ইসলাম হবে প্রধানমন্ত্রী, অথবা হুম যদি হারি তাহলে হচ্ছে গিয়ে বিরোধী দলীয় নেতা হবে নাহিদ ইসলাম। আমার মনে হয় হইল, পাপেট নেতা হয়ে লাভ কি? সে কি জামাতের বাইরে যে একটা কথা বলতে পারবে? জামাত তারে হচ্ছে গিয়ে কোলে করে উঠাইছে, একটা কথা বলতে পারবে? বরং 5ই আগস্টের পরে তারে ম্যান পাওয়ার দিয়ে লজিস্টিক সাপোর্ট যখন দিছে, তারা একবার দুইবার যখন জামাতের বিরুদ্ধে কথা বলেছে, তখনই জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলতেছিল যে বাপের থেকে বেশি কথা বলো না, বাপের থেকে বেশি কথা বলো না, আগে বাপের কথা শোনো। তো এই ধরনের তারা কিন্তু কন্ট্রোল ফ্রিক দল। হুম তো তাদের এই কন্ট্রোল থেকে আমার মনে হয় না এনসিপি আর বেরোতে পারবে। ইটস এ বিগ পলিটিক্যাল লস ফর আস। হুম সেদিক থেকে চিন্তা করলে এখন ইনকিলাব মঞ্চ মানে ওসমান হাদির যে একটা কালচারাল রিসার্চ সেন্টার। কাছে যে একটা ওসমান হাদির যে মৃত্যুটা, এটাকে সে যেটা বলছিল যে রাজপথে আমি গ্লোরিফাইড একটা মৃত্যু চাই, হ্যাঁ, এবং সে সেটা কিন্তু পাইছে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইটস এ হিউজ লস ফর ডেফিনেটলি বাংলাদেশ অ্যান্ড ফর এ লট অফ পিপল। কারণ কি, ওসমান হাদি ওয়াজ রিপ্রেজেন্টিং এ লট অফ ভয়েস। সে যে কথাগুলো বলতেছিল মনে হচ্ছিল যে এটা আমারই কথা, এটা এই যে এর আমারই কথা এরকম অনেক লোকের মনে হচ্ছিল। তো এখন ওই কথাগুলো কিন্তু আর কেউ বলতেছে না, বললেও আমরা শুনতেছি না বা আমাদের সামনে আসতেছে না। তো ওসমান হাদির মৃত্যু ওয়াজ এ লস অ্যান্ড আমার কাছে মনে হয় যে টু সাম এক্সটেন্ট কথা বলা উচিত, টু দ্যাট পয়েন্ট, যে পয়েন্ট পর্যন্ত বলা যায়। কারণ ওসমান হাদি যদি আরও 20 বছর কথা বলতো,
হ্যাঁ, দ্যাট উড বি মেবি মোর ইনফ্লুয়েন্সিয়াল ইন বাংলাদেশ। হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কাছে কি মনে হয়? তার কি 20 বছর বেশি বলা জরুরি ছিল, নাকি সে অলরেডি যা বলছে বলে মরে গেছে, দ্যাটস ইট, অতটুকু দরকার ছিল? আচ্ছা আচ্ছা আহ, ওসমান হাদি আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে একটা ক্ষণজন্মা ক্যারেক্টার, হুম, যেটা লং টার্ম এক্সিস্ট করবে। আচ্ছা, কেন করবে সেটা আমি বলতেছি। এখন ওসমান হাদি এখন পর্যন্ত যা বলে গেছে, মানে যেগুলো বলছে আর কি, তার উত্থানটা খুবই নাটকীয়। মানে 5ই আগস্টের পরবর্তী সময়ে কোনো পলিটিক্যাল দলের না হয়ে তার যে উত্থান, এরকম তো আর কেউ হয় নাই। কারণ আন্দোলন তো ভাই অনেক মানুষ করছে, হুম, অনেক অ্যাক্টিভিস্টরা করছে, যাদের বিশাল বড় বড় পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তারাও করছে। তার যে নাটকীয় উত্থান, এরকম উত্থান তো সবার হয় নাই। মানে না, এটা এটা খুবই তো খুবই খুবই মানে কি বলবো, একটা অভাবনীয় ঘটনা আর কি। কারণটা কি? কারণ হচ্ছে তার স্পিচ দেওয়ার তার ক্ষমতা। সে আসলে কি বলতে চাচ্ছে? হুম, সে কিন্তু মানে তার যে রাজনীতি, একটু রাইট উইং এর রাজনীতি, তো তার রাজনীতির সাথে সবকিছুতে আমি একমত না, হুম, বাট স্টিল সে যেটা বিশ্বাস করে সে সেটাই বলছে, এবং সেটা খুব স্পষ্টভাবে বলছে সে কি বলতে চায়। হুম, এবং সে সে কিন্তু কোনো অ্যানার্কিজমে যায় নাই। এবং আজকে জামায়াত যেটা করতেছে, ওসমান হাদিকে পলিটিক্যালি ক্যাপাবল, মানে কি বলবো, তারা কাল্ট বানানোর চেষ্টা করতেছে, এবং তারা তাদের নিজস্ব আহ, কি অ্যাসেট বানানোর চেষ্টা করতেছে। আমি জানি না তার সাথে জামায়াতের কি সম্পর্ক ছিল কি ছিল না। আমরা তো রাজনৈতিক দলগুলোকে দেখতেছি, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি বা অন্যান্য যেসব দল আছে, আমার কাছে তো সবগুলা দলেরই অনেক ফ্লস মনে হচ্ছে। এবং তারা আসলে কতটা আমাদেরকে ভালো রাখতে পারবে, সাধারণ নাগরিককে, এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো সামনে একটা নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচনে আমরা আসলে আহ, আমাদের জন্য একটা ডিফিকাল্ট চয়েস, মানে কাকে ভোট দিব, বা আদৌ মানে ভোট দিব কি না। কারেক্ট। হ্যাঁ, তো তোমার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এখন মানে কারা ভালো অপশন ভোট দেওয়ার মতো? বা তুমি যদি ভোট দিতা বা দিবা, তো কাকে তুমি বেছে নিতে পারো? এটা যদি নাও দাও, অ্যাটলিস্ট এই প্রশ্ন উত্তর দিতে পারো যে কারা ভালো অপশন, হু আর দ্য গুড আচ্ছা অপশনস। আচ্ছা, এটা আসলে এবার বাংলাদেশের মানুষের জন্য একটা রিয়েলি চ্যালেঞ্জিং সিচুয়েশন, হুম, কাকে আসলে ভোট দিবে। যেমন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করতেছিলাম গতকালকেই যে হুম, তুমি কাকে ভোট দিবা। হুম, সে আমাকে বলতেছে যে ডায়পার এবং বাচ্চাদের দুধের দাম কমাবে, আমি তাকে ভোট দিব। সে কিন্তু তার প্রবলেমটা নিয়ে খুবই ওয়াকিবহাল। হুম, সে দেখতেছে ডায়পার এবং দুধের যে পরিমাণ দাম, তাতে তো কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সংসার চালাতে। হুম, সো এই সমস্যাগুলো নিয়ে যে কথা বলবে, আমি তাকে ভোট দিব। এখন কথা হচ্ছে কি, আমাদের রাজনীতিতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আজকে আমরা কথা বলতেছি কয় তারিখ? জানুয়ারি মাসের 12 তারিখ। 12 তারিখ। হুম, 1 মাস আছে নির্বাচনের। এখন পর্যন্ত আমার কোনো পলিটিক্যাল পার্টি আমাকে নির্বাচনী ইশতেহার দেয় নাই। সে আমাকে বলে নাই যে নির্বাচনে জিতলে তারা আমার জন্য কি করবে। তারা একটা জুলাই সনদ বানায় ফেলছে আর কি, যে জুলাই সনদ বানায় ফেলছে, এবং তারা এগুলা নিয়ে খুবই ব্যস্ত যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চালানো সংস্কার হবে কি হবে না, এই ধরনের খুব বড় বড় বিষয় নিয়ে খুব ব্যস্ত। কিন্তু এই বিষয়গুলা আমার জন্য তো ম্যাটার করে না। আমি বাংলাদেশের কমন পিপল, এটা প্রশাসনিক ব্যাপার। তারা আইন, তারা যারা সিলেক্টেড হবে, আমি তারে ভোট দিব, যে নির্বাচিত হবে সে ওটা নিয়ে ডিসিশন নিবে, আমি তার উপর ছেড়ে দিব। তা আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা হচ্ছে গিয়া আমার হেলথ কেয়ার, আমার চিকিৎসা অবস্থা। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের যা সারা জীবন ইনকাম করে, তার সব টাকা চলে যায় 10-12 দিন আইসিইউর বিল দিতে দিতে। সো এইটা তো আমার একটা বড় সমস্যা, চিকিৎসা আমাদের বড় সমস্যা। এখন যে শিক্ষা সুপার এক্সপেন্সিভ হয়ে গেছে, আমি আমি অ্যাফ্রেড যে আমার 2টা বাচ্চা আছে, আমি 2টা বাচ্চাকে মানে শিক্ষিত করার মতো, মানে প্রপার এডুকেশন দেওয়ার মতো আমি এনাফ, মানে আমার টাকা পয়সা থাকবে কিনা। কারণ সুপার এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা। তারপরে শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের যে সমস্যা, এই যে কমন প্রবলেমগুলো আমার, এবং আমার এনভায়রনমেন্টাল যে প্রবলেমগুলো, এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না। তা আমাদের যে প্রবলেমগুলো নিয়ে আমার কোনো পলিটিক্যাল পার্টি কথা বলতেছে না। তারা আছে নিজেদের আসন ভাগাভাগি নিয়ে। হুম, তারা কিভাবে কি নির্বাচিত হবে, নির্বাচিত হইলে কতদিন কে প্রধানমন্ত্রী থাকতে পারবে, এবং ডেপুটি স্পিকার কে হবে, মেইন স্পিকার কি হবে, এই সব বিষয় নিয়ে ধরেন সবাই ব্যস্ত। কিন্তু জনগণের যে মেইন সমস্যা, জনগণ আসলে কি নিয়ে প্রবলেম ফেস করতেছে, কারণ পলিটিক্সটা তো বলে তারা জনগণের জন্য, তো জনগণের সমস্যা নিয়ে কেউ কথা বলতেছে না। এখন পর্যন্ত 1 মাস বাকি নির্বাচনে কেউ ইশতেহার দেয় না, কেউ বলে না যে আমি রাজনীতি ভোটে জিতলে আমি এই কাজ করব।
সো ইটস গোনা বি এ টাফ চয়েস। আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে যে আমি আসলে কাকে ভোট দিব? আমি কি ইন্ডিভিজুয়ালকে ভোট দিব নাকি মার্কাকে ভোট দিব? এটা একটা বড় সমস্যা। ধরো আমার এলাকায়, আমার যে নির্বাচনী এলাকা সেখানে ৩ জন বা ৪ জন প্রার্থী আছে। বিভিন্ন পার্টির। আমি তাদের আসলে কাউকেই চিনি না। কারণ তারা কেউই তো গত ১০-১৫ বছর পলিটিক্স করতে পারে নাই। হুম, যারা ১০-১৫ বছর পলিটিক্স করছে তারা তো ভারতে। সো এই যে মানে যে পিপল গুলা আসছে, তারা তো যে আমার কাছে ভোট চাইতে আসবে, তারা আসলে কি বলে ভোট চাইতে আসবে? মানে আমি মানে তার পার্টি তো এখন পর্যন্ত ম্যানিফেস্টো দেয় নাই। সে কি আইসা আমাকে বলবে যে, "আচ্ছা আমি যদি নির্বাচিত হই, তোমাকে হচ্ছে গিয়ে আমি এই বাসার সামনে রাস্তা করে দিব। এই ব্রিজটা করে দিব।" এই রাস্তা করা এবং ব্রিজ করা তো একজন আইন প্রণেতার কাজ না। আইন প্রণেতার কাজ তো আইন প্রণয়ন করা বা দ এই মানে বিগার প্রবলেম গুলো নিয়ে কাজ করা। কিন্তু এই ইশতেহারটা তো কেউ নিয়ে আসতেছে না আমাদের কাছে। আমার সমস্যা হচ্ছে গিয়ে সামাজিক সুরক্ষা। এটা নিয়েও কেউ আসতেছে না। এখন ইন্ডিভিজুয়ালকে যদি ভোট দিতে চাই, আমি তো ওদেরকে চিনিই না। আমি কাকে ভোট দিব? আমি হয়তোবা তারেক রহমানের নেতৃত্ব গুণের কারণে আমি চাই বিএনপি ক্ষমতায় আসুক। কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী, তার সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নাই বা থাকলেও বাজে আইডিয়া আছে। আমি তো ২০ বছর আগে দেখছি সে কি অকাজগুলো করছে। আমি তাকে কিভাবে ভোট দিব? তো এই জায়গায় না একটা সচেতন ভোটারের জন্য খুব ডিফিকাল্ট চয়েস হয়ে দাঁড়াইছে। সে কাকে ভোট দিবে? তো আমি বলব যে আমি যে আমার যে নির্বাচনী এলাকা আছে সেখানে একজন কম্পিটিটর আছে যে সে তার ইন্ডিভিজুয়াল ক্যারিশমা এত ভালো আমি তাকে ভোট দিতে পারবো। কিন্তু অন্যান্য ভোটারদের জন্য এটা খুবই ডিফিকাল্ট। সে হয়তোবা চায় একটা দল ক্ষমতায় আসুক কিন্তু ওই দলের যে মনোনীত প্রার্থী সে তো তার পছন্দ করে না। আবার ধরো জামায়াত ইসলাম বা এই ধরনের সংগঠন যারা আছে তাদের যে মনোনয়নগুলা তারা হয়তোবা ইন্ডিভিজুয়াল খুবই ভালো। কিন্তু অ্যাজ এ হোল আমি তো জামায়াতের চরিত্রটা জানি। তাদের যে মুনাফিকি চরিত্র সেটা তো আমি জানি। তারা মুখে এক বলে কাজে আরেক করে। আমি চাইবো না জামায়াত ক্ষমতায় আসুক। কিন্তু আমার ওই একটা ওই ইন্ডিভিজুয়ালকে ভোট দিতে গেলে ওইটা কিন্তু আল্টিমেটলি জামায়াতের পার্সপেক্টিভকে সার্ভ করবে। তো এটা এর একটা বড় ডিলেমা আছে। এখানে আসলে পলিটিক্যাল পার্টিগুলো এটা নিয়ে কোনো কাজও করে নাই। তারা পিপলের জন্য কি নিয়ে আসবে ওইটা নিয়ে ডিরেক্টলি কমিউনিকেট এখন পর্যন্ত করে নাই। তারা মানুষকে মোটামুটি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিছে। যে আচ্ছা ঠিক আছে এবার নির্বাচনে আমারে জিতাই দাও তারপর আমি তোমার জন্য করব। কিন্তু আগে যে কমিটমেন্ট দিয়ে আসবো সেটা নিয়ে কোনো আলাপ নাই। ইটস গোনা বি ডিফিকাল্ট চয়েস বাট আমি যদি হইতাম আমি এখন যেটা কোয়েশ্চেন আমি কি করতাম? আমি আসলে ফাইনালি ইন্ডিভিজুয়ালে যাইতাম। কারণ ওই ইন্ডিভিজুয়াল কতটুকু ভালো না খারাপ এর উপরে আসলে আমার এলাকার অনেক কিছু নির্ভর করবে। হুম, তো এইজন্য ইন্ডিভিজুয়ালে যাওয়া উচিত আমার হুম, কাছে মনে হয়। এখন আমাদের সাধারণ ভোটারদের আরেকটা সমস্যা আছে। আমরা মনে করি কি আমাদের ভোটটা ছোটবেলা থেকেই শুনতাম, "আরে অমুকরে ভোট দিছস? ও তো হইতে পারবে না। ভোটটা পচাইলি কেন?" এই যে ভোট পচানো একটা টার্ম আছে। এটা কিন্তু খুবই আত্মঘাতী একটা টার্ম। যে আমি যদি চিন্তা করি, আমি জানি যে প্রত্যেকবার নির্বাচনের আগে একটা বাতাস আসে। বুঝাই যায় যে এই দল ক্ষমতায় আসবে। তার মানে কি এই দলের যে প্রার্থী সে বাদে যদি আমি আরেকজনকে ভোট দেই, তাহলে সে ক্ষমতায় আসবে না। তার মানে কি আমার ভোটটা পচে গেল? তো এই ভোট পচার চিন্তা যদি আপনি করতেছেন, আপনার মতো যদি আরো ১০ জন করে, আরো ৫০ জন করে তাহলে তো আল্টিমেটলি মানে আসলে পচা জায়গায় ভোটটা পড়বে। তাই না? তাই না? সো এই জায়গায় আসলে আমাদের ভোটারদের একটু সচেতন হওয়ার দরকার আছে। যে আমি আসলে এই পচা-টচা চিন্তা ভাবনা করতে যাব না। আবার অনেকে বলছে আমার একবার ভোট দিলে কি ডিফারেন্স মেক করবে? তা ডিফারেন্স মেক করবে। অবশ্যই ডিফারেন্স মেক করবে। তুমি একা তো একা না। এরকম সবাই ওই সব একা ভোট দিলেই হচ্ছে গিয়ে একটা বড় মানুষ মানে একটা সত্যিকারের হচ্ছে গিয়ে প্রতিনিধিত্বশীল আ একজন পারসন দাঁড়ায় যায়। কারণ যে আল্টিমেটলি নির্বাচিত হচ্ছে সে তো আমাদের প্রতিনিধি। তো আমি যত বেশি মানুষ তারে ভোট দিবে তত বেশি মানুষের প্রতিনিধিত্ব সে করতে যাচ্ছে। তো এইজন্য ভোটটা দেওয়া জরুরি এবং সচেতনভাবে আমি কাকে ভোট দিচ্ছি এটা চিন্তা ভাবনা করা জরুরি। শুধুমাত্র মার্কা দেখে এই ভোট দিলে না আসলে হচ্ছে গিয়া মানে কাজের কাজ কিছু হবে না। আর ভোট পচাপচি বলতে কিছু নাই। যে ভালো কাজ করবে তাকেই ভোট দেওয়া উচিত। যে ভালো ইন্ডিভিজুয়াল পারসনটা ভালো তাকেই ভোট দেওয়া উচিত। মানে এইজন্য আমাদের পলিটিক্যাল পার্টিদের উচিত ছিল যে রাইট পিপলকে নমিনেশন দেওয়া। তো এই জায়গায় তো তারা বিগার গেমটা খেলে দেয়। হুম। তুমি এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম মেনশন করছো যে যারা গত ১৫ বছর বা ১৭ বছর ক্ষমতায় ছিল তারা এখন ভারতে। হুম, এখন আমি একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো একজন প্রতিনিধি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনাকে যে এখানে আশ্রয় দিলেন, মানে কেন দিলেন বা দেওয়া উচিত হইলো কিনা? তখন সে বলছে যে শেখ হাসিনা আমাদের ফ্রেন্ড। হ্যাঁ, ওয়ান্স এ ফ্রেন্ড অলওয়েজ এ ফ্রেন্ড। ফ্রেন্ডের খারাপ সময়ে উই স্ট্যান্ড বিহাইন্ড ফ্রেন্ডস। হুম, হ্যাঁ, সো এই যে ভারতের মিডিয়া ফর এক্সাম্পল পালকি শর্মা এবং ফাস্ট পোস্ট নামে একটা অনুষ্ঠান আছে হুম, হুম, বা নিউজ চ্যানেল বলা যায়, তাদের যে ন্যারেটিভ, তাদের ন্যারেটিভটা পুরোটাই
আওয়ামী কেন্দ্রিক আমি যে দেখি, হুম। এবং তারা ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মানে ইন্ডিয়ান মিডিয়ার ক্ষেত্রে যদি আমি বলি তারা অনেকটা আগে আছে, তাদের নিউজ অনেক ভিউ হয়। তো এই যে তাহলে কি ইন্ডিয়া আমাদেরকে রাইটলি জাজ করতে পারে নাই? পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তাদের জাজমেন্ট তো ভুল, কারণ আমরা তো আসলে কি চাই, আমরা তো ফ্যাসিজম চাই না। তারা আমাদেরকে রং জাজমেন্ট করছে আমার কাছে মনে হয়, এবং Correct. তাদের রাইট জাজমেন্ট করার ইচ্ছাও নাই। কারেক্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফরেন, মানে আমাদের ফরেন যে ইনফ্লুয়েন্সগুলো এগুলো না থাকলে মনে হয় আমরা অনেক ভালো থাকতাম। ফরেন ইনফ্লুয়েন্স থাকবেই প্রত্যেকটা দেশে, আমাদের মতো দেশে তো থাকবে, আর হুম। বিশেষ করে যার আশেপাশে এত বড় একটা জায়ান্ট। তো এখন যেটা হচ্ছে কি, ইন্ডিয়া আমাদেরকে মিস জাজমেন্ট করতেছে কিনা, অ্যাবসলিউটলি ইন্ডিয়া আসলে আমাদেরকে দেখতেছে আওয়ামী লীগের চোখে। এখন এটার আসলে আমাদের বাকি পলিটিক্যাল পার্টিগুলোর দায় আছে, তারা আসলে দেখতে দিছে। কারণ কি, ইন্ডিয়া, আওয়ামী লীগ ইন্ডিয়াকে বুঝাইছে যে ভাই আমি থাকলে তোমার দেশ, মানে পার্শ্ববর্তী দেশ স্টেবল থাকতেছে, আমি না থাকলে ইসলামিস্টরা এখানে ক্ষমতায় চলে আসবে। তো আমাদের বাকি দলগুলা আসলে ইন্ডিয়াকে অথবা বহির্বিশ্বকে এটা বুঝাইতে ব্যর্থ হয়েছে যে না, শুধুমাত্র মানে কি বলে মৌলবাদীদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য আওয়ামী লীগ ইজ নট দ্য অনলি স্টেক হোল্ডার। আমরাও দেশে একটা শান্তি শৃঙ্খল এবং কি বলবো একটা মানে কমিউনাল হারমোনি আমরা ক্রিয়েট করে রাখতে পারি। এই জায়গাটা আসলে বাকিদেরকে ওই বিশ্বাসটা দিতে পারে না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের স্টেকটা ধরে রাখছে। ইন্ডিয়া যেটা করছে, ইন্ডিয়া সারা জীবনই হচ্ছে আওয়ামী লীগের চোখে দেখছে। ইন্ডিয়া বাংলাদেশের মানুষের কাছাকাছি আসতে চায় নাই, বাংলাদেশের মানুষের পাঁচটা বুঝতে চায় নাই। সে আওয়ামী লীগ যেভাবে বুঝাইছে সেভাবে ইন্ডিয়া বুঝছে। এখন এখন যেটা হয়েছে, আওয়ামী লীগ কীভাবে সাকসেসফুল হয়েছে দেখো। বিষয়টা হচ্ছে কি, ইন্ডিয়ার আওয়ামী লীগের সাথে কিন্তু সব থেকে ভালো সম্পর্ক ছিল কংগ্রেসের, তাই না? কিন্তু বিজেপি আজকে আওয়ামী লীগকে এভাবে নেকেডলি সাপোর্ট কেন দিচ্ছে? অথচ কংগ্রেস আর বিজেপি তো পুরো এন্টি হ্যাঁ, পলিটিক্যাল পার্টি। Political. বিজেপি কিন্তু ঠিকই আওয়ামী লীগকে সেই সেই সাপোর্টটাই দিচ্ছে, মানে কংগ্রেস যেভাবে দিত এক্স্যাক্টলি সেরকম ওয়েতে এবং সাপোর্টটা দিচ্ছে। টু সাম এক্সটেন্ট আরো বেশি দিচ্ছে। হ্যাঁ, আগে এত সাপোর্ট দেওয়া লাগে নাই আর কি, হ্যাঁ। তারপরে দিচ্ছে নেকেডলি কিন্তু সাপোর্টটা দিচ্ছে বিজেপি। কারণ বিজেপি দেখতেছে যে আওয়ামী লীগ তাকে সবই দিচ্ছে সে যেভাবে চাচ্ছে। সো বাংলাদেশ থেকে একজন মানে কি বলে, কেউ কেউ বলে যে এটা আসলে আওয়ামী লীগের নেতা তো বলতোই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এটা আসলে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর থেকে একটু বেশি। স্ত্রী হইলেও তো দায়িত্ব নেওয়া লাগে, কিন্তু মানে কি বলবো, রক্ষিত হলে দায়িত্ব নেওয়া লাগে না আর কি। বাংলাদেশ অনেকটা ওরকম ছিল ইন্ডিয়ার কাছে, মানে আমি যা চাবো তাই পাবো, রিটার্নে আমার কোনো দায়িত্ব নেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। তো এখন ইন্ডিয়ার জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে হজম করা। আমরা যেহেতু একটু পলিটিক্যালি তাদের সাথে একটু মানে কি বলবো, একটু দাঁড়ায় কথা বলতেছি। হুম। বিষয়টাকে দেখো, ইন্ডিয়ার মধ্যে একটা জায়ান্ট, তাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না। না। তার সাথে তোমার বিজনেস, তোমার সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্ট হচ্ছে কি ইন্ডিয়া থেকে। বাংলাদেশের 28% ইম্পোর্ট হচ্ছে কি চায়না থেকে, তারপর সেকেন্ড লার্জেস্ট ইন্ডিয়া 16% ইম্পোর্ট। তো একটা দেশের 16% ইম্পোর্ট তুমি যার কাছ থেকে আনো, এবং তুমি কি ইম্পোর্ট করো তার কাছ থেকে? তার কাছ থেকে ইম্পোর্ট করো র ম্যাটেরিয়াল টেক্সটাইলের, যেটা তোমার অর্থনীতির ব্যাকবোন। এটা ছাড়া তো তুমি চলতে পারো না, তোমার অর্থনীতি কলাপস করবে। সুতা স্পেশালি। হ্যাঁ, মানে র মেটেরিয়াল আর কি, তুলা, সুতা, এগুলো আমরা ইন্ডিয়া থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি। এরপরে হচ্ছে গিয়ে মেশিনারিজগুলো, সব মেশিনারিজ আমি ওখান থেকে কিনতেছি। আমি সার কিনতেছি ওইখান থেকে। আমি হচ্ছে গিয়ে আমার খাদ্যশস্য যেটা তোমার লোকজনকে খাওয়াচ্ছে, এটা একটা বড় প্রশ্ন, আমি ইন্ডিয়া থেকে কিনতেছি। সো এত বড় একটা মানে কি বলবো, স্টেক, তারা তুমি চাইলেই একদিনে হচ্ছে গিয়ে আমি আমি তার সাথে সম্পর্ক রাখবো না, মুখ দেখা দেখি বন্ধ, এটা করা যাবে না। মানে চাইলে বউ চেঞ্জ করা যায়, কিন্তু প্রতিবেশী চেঞ্জ করা যায় না। তো প্রতিবেশী সো ইম্পর্টেন্ট। কিন্তু প্রতিবেশীর সাথে তুমি ডিফারেন্ট টেবিলে বসে ডিসকাশন করবে না যে শুভা এটা হলো তোমার ডিসিশন। তো আমাদের আসলে ওই ডিসকাশনটা করতে হবে। এই যে বাংলাদেশে এখন খুব মানে দারুণ একটা টার্ম আছে কি, ভারতীয় আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক আগ্রাসন। ওকে, ভারতীয় আধিপত্যবাদ কি জিনিস? ভারতীয় আধিপত্যবাদ হচ্ছে কি, আমাদের কোনো মানে সার্বভৌমত্ব, আমরা কোনো ইন্ডিভিজুয়াল ডিসিশন আমরা নিতে পারি না, আমাদের ওগুলা ওদের কাছ থেকে মানে পারমিশন নিয়ে আসতে হয়, অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়। কারেক্ট। কিন্তু এটা 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 কি জিনিস? তারপরে হচ্ছে কি, আমাদের সীমান্তে যে আমাদের প্রতিনিয়ত সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে, আমাদের বিডিআর এরা কিছুই করতে পারতেছে না, বা বিএসএফ এর মতো একটা আনস্কিলড পাওয়ারও হচ্ছে গিয়ে এদিক থেকে আমাদের ইচ্ছা মতো লোকজনকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে। এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না। আমাদের তিস্তার মানে উত্তরবঙ্গ শুকায় যায় প্রতি ইসের সময়, বিশাল সমস্যা, পানির বিশাল সমস্যা, আমরা ওইটা নিয়ে কথা বলতে পারি না। আবার বর্ষাকালে হচ্ছে কি আমাদেরকে ভাষায় নিয়ে যায়, প্রতি বছর যে আমাদের বন্যা হয় পুরোপুরি ম্যানমেড বন্যা। এগুলো হচ্ছে কি ইন্ডিয়ান আধিপত্যবাদ, এগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না। সো এই জায়গাগুলো নিয়ে আসলে কথা বলা দরকার। কিন্তু আমরা কি করি, ওইটা নিয়ে কথা বলি না, আমরা যে কি করি চিকেন নেক ভেঙে দিই।
চিকেন নেক ভেঙে দেয়া, আইপিএল বন্ধ করে দেই। আইপিএল বন্ধ করে দেই, এটা আসলে খুব অ্যাবসার্ড কথা ডিসকাশন। ভাই চিকেন নেক মানে তুমি তোমার কি বলতেছো, আগ্রাসন বিরোধী কথা বলতেছো, উল্টা আরেকটা দেশকে আগ্রাসন করে, ওটা তো ওর সার্বভৌমত্ব। তুমি তোমার সার্বভৌমত্ব নিয়ে চিন্তিত, কিন্তু ওর সার্বভৌমত্বকে আক্রমণ করে চিকেন নেক ভাঙা তো ইন্ডিয়াকে টেন্সড দেয়, টেনশন করে দেয় যে না আসলে এই জায়গাটা আসলে আনস্টেবল, এদেরকে এভাবে চলতে দেওয়া যাবে না, তাই না? তো এই ডিসকাশনটা আমাদের করা উচিত না। অবশ্যই না। ওটা তো ওর সার্বভৌমত্ব, এটা ওটা তো immature ওর স্বাধীন, discussion। কারেক্ট, ওটা ওর স্বাধীন দেশ। ওই স্বাধীন দেশকে একটা জায়গায় তুমি ভেঙে দেওয়ার কথা বলতেছো, ওইটা স্বাধীন করে ফেলবো, ও বসে থাকবে? এত বড় একটা সুপার পাওয়ার, ও চুপচাপ বসে থাকবে? এগুলো হওয়া উচিত, এগুলো খুব ইমাচিউর মতবাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হলে এই সীমান্ত হত্যা নিয়ে কথা বলো, এটা ভারতীয় আগ্রাসন। এই পানি বন্টন নিয়ে কথা বলো, এটা ভারতীয় আগ্রাসন। এগুলোর ভিতরে নাই। এরা যায় প্রথম আলোর অফিস ভাঙবে, ডেইলি স্টার অফিস ভাঙবে, এদের সাথে ভারতীয় আগ্রাসনের কি সম্পর্ক আমি জানি না। উদিচির অফিস ভাঙবে, সায়নাট ভাঙবে, তারা নাকি রবীন্দ্রনাথ চর্চা করে, এটা নাকি ভারতীয় সম্পদ। মানে এটা এটা এই ধরনের চিন্তা ভাবনা এদের মাথায় কোত্থেকে আসে? তাদের দিস পিপল নিড সাম নলেজ, অ্যাবসলিউটলি। মানে এই ধরনের অ্যাবসার্ড এবং বুলশিট কথাবার্তা বলে তারা আবার রাজনীতিতেও কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছে। কিন্তু এখানে একটু মানে অফ টপিক নিয়ে কথা বলি, কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে কি, অনেকে যেটা বলে, কেউ কেউ বলতে চাচ্ছে তারেক রহমানের সাথে জয়শঙ্কর এসে 1 ঘন্টা কথা বলে গেছে, তারেক রহমান সম্মত ইন্ডিয়ার সাথে মানে লিয়াজু করে ফেলছে। কিন্তু আমি এটা অন্যভাবে দেখতে চাই। ধরো বাংলাদেশে যদি, ইন্ডিয়াতে এখন কোন সরকার আছে? বিজেপি সরকার, একটা হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আছে। বাংলাদেশে রাদার জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে ইন্ডিয়ার জন্য সুবিধা, মানে বিজেপির সুবিধা, ইন্ডিয়ার জন্য না, বিজেপির জন্য সুবিধা, তার পলিটিক্সটা করার সুবিধা। কারণ সে যত বাংলাদেশকে আনস্টেবল দেখাইতে পারবে, সে তত বেশি হচ্ছে গিয়ে নিজের কান্ট্রির ভিতরে তার ভোটটাকে জাগ্রত রাখতে পারবে। কারণ তার ভোটটা হিন্দুত্ববাদী ভোট। সে যত বলতে পারবে যে পাকিস্তান ওইদিকে ইসলামিস্ট, বাংলাদেশ ইসলামিস্ট, ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমার মতো একজন হিন্দুত্ববাদী দল তোমার দরকার আছে। সো এই পলিটিক্সটা বিজেপি করবে। এই জন্যই আমরা শুনি যে জামায়াতের আমিরের সাথে মানে নাকি হচ্ছে গিয়া ইন্ডিয়ান এম্বাসির লোকজনের গোপন মিটিং হয়, এবং সেটা গোপনই থাকে, আমরা বাইরে থেকে জানি না। আসলে যেটা হয়েছে কি, মানে ওয়ার্ল্ড পলিটিক্সে যদি একটু দেখি, মানে এখানে আমার মনে হয় যে আমরা আসলে খুবই পাপেট টাইপের একটা রাষ্ট্র। মানে আমরা অন্যান্য দেশের পলিটিক্যাল আইডিওলজির তে কেউ একজন যখন পাওয়ারে থাকে তখন সে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, তারপরে আরেকজন কেউ পাওয়ার নেয়, সে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। ফর এক্সাম্পল এখন ইন্ডিয়ার যে ইনফ্লুয়েন্সটা সেটা নাই বললেই চলে, বা কমে গেছে, বা তারা আমাদেরকে ওইভাবে আর ইনফ্লুয়েন্স করতে পারতেছে না আমাদের ডিসিশন মেকিংয়ে। বাট অন্যান্য যেসব রাষ্ট্র আছে, ফর এক্সাম্পল ধরো ইউএসএ, তারা আমাদেরকে হয়তো এখন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে বা করতেছে। তো এক দল যায় আরেক দল আসে, এরকম একটা ব্যাপার। আমরা কখনোই নিজস্ব চিন্তা, নিজস্ব যে মানে জনগণের কি দরকার কারেক্ট, সেইটা আমরা আমাদের মতো করে রাখতে পারি না, আমরা ইনফ্লুয়েসড হয়ে যাই। কারেক্ট। তো এটা থেকে বাঁচার উপায় কি? মানে মানে আমরা আসলে আমাদের নিজস্ব সমস্যাগুলো ওভারলুক করে ফেলি। আমরা নিজেদেরকে দেখি অন্যর চোখে, ইউএসের চোখে দেখি, ভারতের চোখে দেখি। আমাদের প্রত্যেকটা দলই হয় পাকিস্তানপন্থী হয়, ভারতপন্থী হয়, অথবা ইউএসএ পন্থী হয়, বা রাশিয়াপন্থী বাংলাদেশপন্থী হয়। হয় না, বাংলাদেশপন্থী হয় না, চীনপন্থী হয় বা পিকিংপন্থী হয়, বা হচ্ছে গিয়ে রাশিয়া মস্কোপন্থী হয়, কিন্তু মস্কোপন্থী হয়। বাংলাদেশপন্থী কিছু হয় না আমাদের। এটা একটা আমাদের বড় দুর্ভাগ্য যে আমাদের আমাদের মতো দেশের, ছোট দেশের অবশ্যই ইনফ্লুয়েন্স থাকবে। এটা গ্লোবালি সব দেশের উপরেই একটা বড় জায়ান্টের ইনফ্লুয়েন্স থাকে। প্রত্যেকেই কোনো না কোনো ব্লকে যায়। কেউ সোভিয়েত ব্লকে গেছে একসময়, কেউ হচ্ছে গিয়ে ইউএস ব্লকে গেছে, এখন হচ্ছে গিয়ে নয়া বেরোয়েছে, চাইনিজ ব্লকে যাচ্ছে, কেউ কেউ ইন্ডিয়া বা নিজস্ব ব্লক বানানোর চেষ্টা করতেছে। সো এই কিছু ইনফ্লুয়েন্স থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের নিজের রাজনীতিটা তো নিজের করতে হবে। এইখানে আমাদের পলিটিক্সের একটা বড় মিস্টেক। আমাদের পলিটিক্স কখনো এই যে সজাত্যবোধ, স্বতন্ত্রবোধ এবং সার্বভৌমত্ব নিয়ে যে ডিসিশন মেক করা, এই জায়গাতে কখনোই হচ্ছে কি আমাদের পলিটিক্সটা, রাইট পলিটিক্স আমরা করতে পারি না। এই দেখো না, বিএনপি গত 1-1.5 বছর আগে যে কাজটা করছে, এই যে 28 অক্টোবর যে হচ্ছে গিয়ে একটা বিশাল গ্যাঞ্জাম হলো, সরকার বিরোধী আন্দোলন করলো বিএনপি। কিন্তু তারপরে কি একজন ব্রিটিশ নাগরিককে ধরে এনে বিএনপির কার্যালয়ের ভিতরে বসায় বলতেছে এটা সব আমরা সিনেটকে জানাইছি, সবাই সব কিছু দেখতেছে। পরে জানা গেল এটা একটা ভুয়া লোক, তারে সাজায় এনে বসানো হয়েছে, পরে পুলিশ এটা ধরছে। এই যে বিএনপির মতো একটা বড় বড় পলিটিক্যাল পার্টি, তারাও হচ্ছে গিয়া একটু আমেরিকা যাতে আমাকে সাপোর্ট করে, একটু আমেরিকা যাতে একটু বলে দেয়। 5 জন সিনেট, তারা আবার একটা কাজ করছিল না যে 5 জন সিনেটরের একটা লেটার নিয়ে আসছিল, যেটা পরে আসলে তো ভুয়া লেটার নিয়ে আসছে। সো এই যে কর্মকাণ্ডগুলা, এই কর্মকাণ্ড তো পলিটিক্যাল ইম্যাচুরিটি, আমাদের আসলে ব্যাকবোনলেস পলিটিক্স, যে আমাদের নিজের জনগণের উপরে কোনো ভরসা নাই।
আমাদের ভরসা হচ্ছে গিয়ে বাইরে থেকে এসে কেউ আমাদের কিছু করে দিয়ে যাবে। তো এইটা হচ্ছে গিয়ে বড় সমস্যা। এটা হচ্ছে গিয়ে আমাদের পলিটিক্যাল আইডিওলজির সমস্যা। কারণ কেউ তো আসলে জনগণ নিয়ে রাজনীতি করতে চায় না। তারা আসলে তাদের নিজেদের পার্টি নিয়ে রাজনীতি করতে চায়, এবং পার্টি এবং এই পার্টি কীভাবে বাইরের শক্তির সাথে অ্যালাইন্ড হবে, এভাবে অ্যালাইনমেন্ট আসে। জনগণের জন্য রাজনীতি করে জনগণের মধ্যে থেকে গড়ে ওঠার নেতৃত্ব নিয়ে গিয়ে আগাইতে চায় না। এটা হলো আমাদের একটা বড় সমস্যা। এই সমস্যাটার আসলে আমি কোনো আশু সমাধান দেখি না। কারণ কি, যেই নতুন বন্দোবস্ত হওয়ার কথা ছিল সেটা তো আর হইল না। সেই পুরাতন পলিটিক্যাল পার্টিগুলোই রাজত্ব করতেছে। সেই পুরাতন যে মানে কি বলবো পরিবারতান্ত্রিক রাজনীতি, সেটাই হচ্ছে। এখন এই পরিবারতান্ত্রিকের ভিতরে কতটুকু বেটার আসতেছে সেটা আমরা আশা করতে পারি, কিন্তু পরিবারতান্ত্রিক রাজনীতি তো থাকতেছে। একজন হাদি তো একজন মেম্বার অফ পার্লামেন্ট হইতে পারলো না, একজন একটা সাধারণ ছেলে তো মেম্বার অফ পার্লামেন্ট হইতে পারলো না। ওই যে বিএনপির নমিনেশন তুমি যদি দেখো, সেই পুরাতন 2005-6 সালের আমলের বা 10 যে যারা নির্বাচন করছে তারাই আবার নির্বাচন করতেছে। আমার এলাকায়, আমার যে নির্বাচনী এলাকায়, সেখানে হচ্ছে কি একজন যে বিএনপি মনোনীত প্রার্থী, সে একজন অ্যাবসোলিউট গডফাদার। সে একটা সময় এলাকার মেয়র ছিল, সিটি কর্পোরেশনের মেয়র ছিল এবং এমপি ছিল, অ্যাট দ্য সেন্টার সংসদের চিফ হুইপও ছিল, কিন্তু এলাকার জন্য সে কিছুই করে নাই, কোনো দৃশ্যমান কোনো কাজ করে নাই। সে আবারও হচ্ছে কিন্তু বিএনপির মনোনয়ন পেয়েছে এবং সে নির্বাচনে জিতেও যাবে। সো এইবার বিএনপির এত বড় একটা সুযোগ ছিল, মাঠে তো বড় অপোনেন্ট নাই, সে হয়তো নতুন নেতৃত্বকে ট্রাই করতে পারতো, ব্রাইট লোকজনকে ইন্ট্রোডিউস করতে পারতো। সে কিন্তু এটা করে নাই। সে কিন্তু সে আগের লোকজনকেই হচ্ছে কি আবার এই জায়গাতে বসাইছে ক্ষমতায় আসার জন্য। ক্ষমতা আসে, সে কোনো রিস্কই নিতে চায় নাই। যে নতুনটা কি চিন্তা করে সেই রিস্কটা নিতে চায় না। এই ডিসিশনটা সে কেন নিচ্ছে আমি জানি না। তো ওই রাজনীতি থেকে এই যে মানে ব্লক কেন্দ্রিক রাজনীতি থেকে বের হওয়ার কোনো আশু সমাধান দেখে না। যদিও তারেক রহমান আমাদেরকে বলতেছে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশপন্থী রাজনীতি, সবার আগে বাংলাদেশ, তরুণরা একটা নতুন রাজনৈতিক ডিরেকশন চায়, আমরা সেটা দিতে চাচ্ছি, দেখা যাক কি করে। বাট বন্দোবস্ত তো চেঞ্জ হয় না, কাঠামো তো সেম রয়ে গেছে। এই কাঠামোর ভিতরে আমার কাছে মনে হয় না আল্লাহর ফেরেশতা এনে বসায় দিলেও সে বিশাল কিছু চেঞ্জ করতে পারবে। তো আমি বাংলাদেশে একটা ফাইট দেখতে পাচ্ছি, বুঝছো? মানে এই ফাইটটা আমি আরও 3 থেকে 4 বছর আগে আমি আমার এক ছোটো ভাইকে বলতেছিলাম যে এই যে দেখো আমাদের সংসদের সব হচ্ছে যে বৃদ্ধ লোকজন, হ্যাঁ, তখন ছিল ওবায়দুল কাদের বা হ্যাঁ, এই টাইপের লোকজনই বেশি ছিল এবং তারাই কথা বলতো, তারাই ডিসিশন নিত। কারেক্ট, ইয়াং পিপলের কোনো স্টেক ছিল না। কারেক্ট। বাট এখন আমরা ইয়াং পিপলের একটা স্টেক দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার আমার প্রশ্নটা এখানে যে আমরা এখন যে দলগুলো দেখতে পাচ্ছি, ইভেন ইয়াং হোক, এনসিপি তো ইয়াং, অথবা গণ অধিকার পরিষদ, এই যে দলগুলা সবগুলাই কেন জানি রাইট উইং কেন্দ্রিক। মানে আমি বাম ঘরানার যে রাজনীতি, যেটা কিনা ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার কথা ছিল বাংলাদেশে, মুক্তমনা, মুক্তমঞ্চ বা এই টাইপের লিবারেল চিন্তা ভাবনা করা লিবারেল চিন্তা করার দলগুলা বা মানুষগুলো আরও হাইলাইট হওয়ার কথা ছিল, তারা কেন জানি আস্তে আস্তে একদম সাইড হয়ে যাচ্ছে। মানে বাম রাজনীতি কি শেষ হয়ে গেল বাংলাদেশে? এটা একটা বড় কোশ্চেন। বাংলাদেশে তো মানে বাম রাজনীতিটাও তো এক প্রকার ওই যে ব্লক কেন্দ্রিক। যখন সোভিয়েত ইউনিয়ন খুব স্ট্রং ছিল, এই ব্লকে বাম রাজনীতি খুবই মানে প্রমিনেন্ট ছিল। যখন সোভিয়েত ইউনিয়ন আস্তে পতনটা হয়ে গেল, এই ব্লকের বাম রাজনীতিও আস্তে 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 ধীরে ধীরে আওয়ামী লীগ কেন্দ্রিক হয়ে গেল আর কি। ধরেন আওয়ামী লীগের কালচারাল উইং হয়ে গেল। এটা তো হয়েছে, এটা আসলে মানে কি বলবো আমাদের বামপন্থী রাজনীতিদের একটা বড় বড় ডিসক্রেডিট বলা চলে, ব্যর্থতা। এখন যেটা হয়েছে, এখন গ্লোবাল পলিটিক্স তুমি যদি দেখো, গ্লোবাল একটা সময় না পলিটিক্সের একটা বাতাস থাকে। আমার কাছে মনে হয় এখন গ্লোবাল পলিটিক্স একটু রাইট উইং এর দিকে ঝুঁকতেছে। এই জন্য ট্রাম্প ক্ষমতায় আসতেছে, এই জন্য রিসেপ তাইয়েব এরদোগান ক্ষমতায় আসতেছে, তারপরে হচ্ছে গিয়া মোদি ক্ষমতায় আসতেছে। কিন্তু এইটা গ্লোবাল পলিটিক্সের পার্ট। আর 5ই আগস্টের পরবর্তীতে যেটা হয়েছে বাংলাদেশের এই যে মিডল রাইট, এই যে একটা মানে কি বলবো একটা বাতাস, এই বাতাসটা খুব স্ট্রং হয়েছে। কিন্তু এনসিপি এই বাতাসটাকে অ্যাভয়েড করতে পারে নাই। তারা যদিও বলছে, কারণ একমাত্র ওরাই তো বলছিল যে আমরা আসলে হচ্ছে গিয়া মিডল পলিটিক্স করব এবং সেখানে সব দলের মেলবন্ধন থাকবে। এই বাতাসটাকে তারা অ্যাভয়েড করতে পারে নাই। তারা এই বাতাসে ঘুরে ঘুরেই সেই রাইট উইং এর দিকেই গেছে, সেই ফার রাইট উইং এর দিকে গেছে। তো গুড থিং হচ্ছে গিয়া বিএনপি যারা বড় পলিটিক্যাল পার্টি, তারা এখন একটু মিডল লেফট প্লে করার চেষ্টা করতেছে, যেটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ লিবারেল রাজনীতি লাগবে, রাইট উইং এর রাজনীতি তো আছেই, কিন্তু রাইট উইং এর রাজনীতি আসলে কনফ্লিক্ট বাড়াবে, কারণ এর তো কোনো শেষ নাই। রাইটের উপরে রাইট আছে, রাইট তো অনেক অনেক ধরনের রাইট আছে। কিন্তু এই জন্য লিবারেল রাজনীতি, মানুষের জন্য রাজনীতি, এখন ধর বেসিক্যালি যেটা হয়, রাজনীতি মূলত দুইভাবে করা যায়। এটা হলো আইডেন্টিক্যাল পলিটিক্স, আর হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার পলিটিক্স।
রাইট উইং এর যে রাজনীতিটা, এটা বেসিক্যালি আইডেন্টিক্যাল পলিটিক্স। যেমন ইএনপি ইন্ডিয়াতে আছে, বিজেপি ক্ষমতায়, তারা কার দল? হিন্দুত্ববাদীদের দল। সে কিন্তু অন্য লোকজনকে তার দলে জায়গা দিচ্ছে না। সে চাচ্ছেই হচ্ছে কি আমাকে শুধুমাত্র গেরুয়া শিবিরই ভোট দাও, আর কিছু লাগবে না। জামায়াত ইসলামের কিন্তু রাইট উইং এর দল, বা বাংলাদেশের যে ধর্মভিত্তিক দলগুলা, সে কিন্তু ওই একই এজেন্ডাতে হাঁটতেছে। আমি এই আইডেন্টিটির পলিটিক্স করতেছি এবং এই আইডেন্টিটির লোকজন নিয়ে আসবো। আইডেন্টিটি পলিটিক্স ইজ নেভার গুড ফর দ্য পিপল। কিন্তু ওয়েলফেয়ারের পলিটিক্সটা কে করবে? যেমন ওয়েলফেয়ারের পলিটিক্সটা হচ্ছে কি মানুষের জন্য কাজ করা, মানুষের সমস্যা নিয়ে কাজ করা, ইনক্লুসিভ নিয়ে কাজ করা। সেই জায়গাতে হয়তোবা এখন বিএনপির সামনে একটা বড় সুযোগ আছে, যদি তারা নির্বাচিত হয়, তাইলে এই ওয়েলফেয়ার পলিটিক্সটাকে বাংলাদেশে চালু করা, যেটা বাংলাদেশে কোনোদিনই ছিল না। হুম। তার মানে সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে আসলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটা খুব জরুরি। এখন যে বর্তমান পলিটিক্যাল এনভায়রনমেন্ট বাংলাদেশের যে অবস্থা, তাতে বিএনপি ছাড়া অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, খুব টাফ হবে তাদের 5 বছর ক্ষমতা টিকিয়ে রাখা। কারণ পিপল ইজ ভালনারেবল। মানুষ ভয় পাওয়া ভুলে গেছে। যে যার মতো করে আন্দোলন করে দিচ্ছে। 100-150 জন মানুষ এক হচ্ছে রাস্তা আটকায় দিয়ে আন্দোলন করে দিচ্ছে। এইগুলা কন্ট্রোল করার জন্য যে ধরনের ম্যান পাওয়ার দরকার, যে ধরনের কন্ট্রোল দরকার ওভার পিপল থ্রু আউট দ্য কান্ট্রি, এটা আসলে বিএনপি ছাড়া বাকি কোনো দলেরই নাই। এটা খুবই ডিফিকাল্ট হবে। এবং আজকে মানে কি বলবো, যে বিএনপির পক্ষেই মোটামুটি কন্ট্রোল করা সম্ভব হবে যদি তার দলকে সে কন্ট্রোল করতে পারে। আমি তাও এফ্রেড যে সে ক্ষমতায় আসলে 5 বছর ক্ষমতায় টিকতে পারে কিনা। যে কারো পক্ষেই খুবই ডিফিকাল্ট হবে যে সিচুয়েশন, যদি সে খুব অনেস্টির সাথে না চালায়। সো সো ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট, বাট আমরা হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করতে পারি যাতে বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় আসুক, বাট আমি চাই তারা যাতে সংখ্যাগরিষ্ঠ, মানে থাকে না যে সংসদে 200-300 আসন, 200-250 আসন পেয়ে গেল, এরকম অবস্থা যাতে না হয়। এরকম অবস্থা হলে আবার একটা হাসিনা তৈরি হবে। তো জামায়াত, আমি চাবো না ব্যক্তিগতভাবে জামায়াত ক্ষমতায় আসুক, বাট আমি চাবো যাতে তারা একটা গুরুত্বপূর্ণ অপোনেন্ট হিসেবে দাঁড়া করো। অ্যাজ এ অপোজিশন পার্টি জামায়াত উইল বি এ ভেরি গুড চয়েস। কারণ দ্যাট উইল বি দ্য, মানে সরকারের চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকবে। ধরো বিএনপি যদি 150 বা 160-70 আসন পায়, জামাত যদি 70-80 আসন পেয়ে যায়, আর বাকি যে দলগুলো তারা মিলা হচ্ছে কি আরো 30-40 আসন পাইলো, তাহলে কি হবে? সংসদে সব দলের একটা প্রতিনিধিত্ব থাকবে এবং যে কেউ চাইলেই যে কোনো ডিসিশন মেক করে ফেলতে পারবে না, যে কোনো চাইলেই সংবিধান চেঞ্জ করে ফেলতে পারবে না। তো এই চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকা খুব জরুরি। তার মানে ইলেকশন যেটা হচ্ছে, ইলেকশনে আসলে আমাদের সারপ্রাইজ হওয়ার সম্ভাবনা আসলে খুব একটা নাই আমার কাছে মনে হচ্ছে। কারণ একটা সম্ভাবনা ছিল, আমি এনসিপিকে নিয়ে সারপ্রাইজ হতে চাচ্ছিলাম যে হয়তো তারা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলবে, তারা হয়তো দেশ দখল করে ফেলবে। দখল বলতে ইন এ সেন্স তারা ক্ষমতায় যাবে এবং তারা তাদের পাওয়ার প্র্যাকটিসটা এমনভাবে করবে যাতে মানুষের জন্য ভালো হয়, দেশের মানুষের জন্য ভালো হয়। বাট ইট সিমস লাইক তাদের সেই ম্যাচুরিটিটা আসে নাই। অ্যান্ড দ্য অবভিয়াস থিং উইল হ্যাপেন, মেবি বিএনপি আসলে ক্ষমতায় চলে আসবে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে কোনো সারপ্রাইজ আসতেছে না, কারণ দেখা যাচ্ছে যে যে অবস্থা, হয়তো টাফ কম্পিটিশন হইতে পারে। আমরাও চাই টাফ কম্পিটিশন হোক, কেউ যাতে একেবারে ইজিলি গেইন করে না ফেলে। ইজিলি গেইন করলে এটা আসলে টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, যেটা হচ্ছে গিয়া হাসিনা এবং তার সরকার পেয়ে গেছে। কারণ কোনো অপোনেন্টই ছিল না, কথা বলার মতো কেউ ছিল না। সো ওইটা দরকার। তবে যেই ক্ষমতায় আসুক, মানে নির্বাচনের পরে তাদেরকে আমাদের ওয়েলকাম করতে হবে। অ্যান্ড তাদেরকেও এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু মানে খুব বেশি অত্যাচার সহ্য করে না, মানে টু সাম এক্সটেন্ট সহ্য করে, কিন্তু থ্রু আউট দ্য হিস্ট্রি আমরা দেখছি যে যখন অত্যাচারের মাত্রাটা বেশি হয়ে যায় তখন শাসক গোষ্ঠীকে তারা ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, সো এই মেসেজ তারা মাথায় রাখবে এবং সেই অনুযায়ী তারা হয়তো তাদেরকে ডিল করতে হবে ব্যাপার স্যাপার। এই ভূখণ্ডের তুমি যদি হিস্ট্রিটা দেখো, ধরো মানে ব্রিটিশ পিরিয়ড থেকেই ব্রিটিশদের জন্য সব থেকে ডিফিকাল্ট ছিল বাংলাকে মানে হ্যান্ডেল করা, এবং দে হ্যাড টু ডিভাইড বাংলাকে 2 ভাগ করা হয়েছে, ইটস বিকজ ইটস ডিফিকাল্ট টু হ্যান্ডেল বাংলা। সো এই অঞ্চলের মানুষজন রিভোল্ট করেই, এটা সবসময় হয়ে আসছে। এবং পাকিস্তানের সময় তো যেটা হয়েছে তো দেখছোই, মানে তারা পাকিস্তানের স্টেটটা এক্সিস্টই করতে পারলো না এত 24 বছর। তো এইখানে না ফ্যাসিজম ক্রিয়েট করে এটা চিরস্থায়ীভাবে বাস্তবায়ন করা ইজ সো ডিফিকাল্ট। হাসিনা এক্সপার্ট ছিল, এই জন্য সে সাকসেসফুল হয়েছিল একটা সার্টেন টাইম পর্যন্ত, বাট তার পতনটা এমনভাবে হয়েছে যে 1.5 বছর 2 বছর হয়েছে, এত বড় একটা পলিটিক্যাল দল, বাংলাদেশের সব থেকে বড় কর্মী নির্ভর দল, ওদের কোনো অবস্থাই নাই।
কারণ কি, বাংলাদেশের মানুষ রিভোল্ট করেই, এটা করবেই, এবং আমার মনে হয় ইটস এ মেসেজ টু এভরিওয়ান যে এই ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এবং আই উইশ যে বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার তৈরি হচ্ছে এটাতে এই ঘটনা আর ঘটবেও না। কারণ ইটস এ গুড মেসেজ যে আম, মানে ধরো ধরো কি যেটা হয়েছে যে এই যে গতকালকে আমি যেটা দেখলাম তারেক রহমানের একটা নির্বাচন মানে ইয়াতে সে তাকে মাহমুদুর রহমান বলতেছে যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল না, তিনি জানতেন না যুদ্ধটা কেমন কেমন হয়েছে, কিভাবে হয়েছে, সে কখনো জানতেও চান নাই। আপনিও জুলাই মাস, অগস্ট মাস বা 17 বছর বাংলাদেশে ছিলেন না, তো আপনি জানেন না বাংলাদেশে কি হয়েছে। সো আপনি বাংলাদেশের মানুষের থেকে জানতে চান, সো আগে বুঝতে চেষ্টা করেন কি হয়েছে। তো তারে তো এই কথাটা বলে ফেলতে পারছে খুব ভালোভাবে, ইটস এ গুড সাইন না? হুম। এবং সেদিন আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে আহ, ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, তানভীর বাড়ি হামিম নামক একটা ছেলে, যে ডাকসুতে দাঁড়াইছিল ছাত্র দলের ইয়া হয়ে, সে একটা স্ট্যাটাস দিচ্ছিল যে যারা হচ্ছে গিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করে বা কটূক্তি করে বা শালীনতা বর্জিত কথাবার্তা বলে, তাদের তাদেরও এটা বলার স্বাধীনতা আছে। এটা তাদের রাজনৈতিক, এটা তাদের রাজনৈতিক স্বাধীনতা, অধিকার। রাজনৈতিক অধিকার। ইটস এ ভেরি গুড মেসেজ না? এটা তো চিন্তাই করা যাইতো না। মানে তুমি আনবিলিভেবল। আনবিলিভেবল, একজন এমপি সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে বললেই তো তোমার পুলিশে ধরে নিয়ে যায়। হাসিনা সম্পর্কে বলা তো আনবিলিভেবল ছিল। আর সেই জায়গাতে একজন ছাত্রদলের নেতা বলতেছে পাবলিকলি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে কেন কটূক্তি করা যাবে না, অবশ্যই কটূক্তি করা যাবে। হ্যাঁ, সমালোচনা না মানে হইতে পারে হচ্ছে গিয়ে গঠনমূলক সমালোচনা, বাট সেটা যদি নাও হয়, বাট স্টিল সেটা ইটস ওকে, স্টিল ইটস ওকে। তার মানে কি, এই বাক স্বাধীনতার এই প্ল্যাটফর্মটা তো আমরা চাচ্ছিলাম যে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি যদি এটা এটা এই এভিডেন্সটা ক্রিয়েট করতে পারে, বাকিরা দে উইল অটো ফলো। তারেক রহমান যেটা বলছে ওই প্রশ্ন উত্তরে যে হ্যাঁ আমি বাংলাদেশে ছিলাম না কিন্তু আমি অবগত আছি, হ্যাঁ, আমি জানতাম, আমি আমি আপনার সবই জানি। রক্তমাখা মুখ দেখছি। হ্যাঁ হ্যাঁ, সো এবং সে দ্য ওয়ে হি ডেলিভার্স হিজ স্পিচ, ভেরি পোলাইট। সে কিন্তু উত্তেজিত হয় নাই। হ্যাঁ, উত্তেজিত আমাকে হয় না। একটা এত বড় একটা কথা বলা হলো, সে উত্তেজিত হয় না, সে খুব আস্তে 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 জিনিসটা ডেলিভার করছে। এবং রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে সে অফিসে যাচ্ছে, মানে তার অফিস বলতে বিএনপির যে প্রধান অফিস, সে অফিসে যাচ্ছে, চেয়ারপারসনের কার্যালয়ে। তার বাসা থেকে হেঁটে যাচ্ছে, ফুটপাতের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এটা মানে আই ডোন্ট নো বাংলাদেশে কখনো হয়েছে কি না, নেভার হ্যাপেন বিফোর আই থিঙ্ক, যে দলীয় প্রধান অথবা যে সামনে যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা, সে ফুটপাতটা ময়লা এবং ফুটপাতের মতোই, পাশে চায়ের দোকান, পাশে এই মানুষজন হ্যান্ডশেক করলো এবং চায়ের দোকানদার তার সাথে হ্যান্ডশেক করলো। মানে দিস থিংস আর ভেরি আনকমন ইন বাংলাদেশ অ্যান্ড ফ্যাসিনেটিং টু সি। একটা মজার ব্যাপার বলি, সেদিন হচ্ছে গিয়ে সাংবাদিক মাসুদ কামাল, হুম। তিনি একটা প্রশ্ন তুলছিলেন তারেক রহমানের আয় সম্পর্কে, যে আপনি তো নির্বাচনী ইয়াতে দিলেন, হলফনামায় দিলেন যে আপনার আয় হচ্ছে গিয়ে বাৎসরিক 2,55,000 টাকা, যেটা আসে মান্থলি, মান্থলি আছে 50-53 হাজার টাকা। এই টাকা যদি আপনার আয় হয়, তাহলে এই টাকা দিয়ে আপনি কিভাবে গুলশানে থাকেন, আপনি কিভাবে গাড়িতে যান? তো এই প্রশ্নটা উনি তুলছে। তো তারেক রহমান ওনাকে পরের দিন ফোন দিছে, মাসুদ কামালকে ফোন দিয়ে বলছে যে আপনি আমাকে এটা তো জিজ্ঞেস করছেন, এক্সপ্লেনেশনটা আমি আপনাকে দিচ্ছি। আমি যেহেতু ওই যে বাড়িটা আমি থাকি, এটা আমার বাড়ি না, আমার মায়ের বাড়ি, আমার মায়ের নামের বাড়ি, ওখানে এতদিন ভাড়া দেওয়া ছিল, এখন আমি আসার পরে এখন আমি ওই বাসায় থাকতেছি। সো আমার ওই বাসাটা ভাড়া দেওয়া লাগে না, আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। আর যেটা বলতেছেন আমার যে ইনকাম, আমার তো আসলে ইনকাম নাই, আমি 17 বছর দেশে ছিলাম না, দেশে কোনো দেখানোর মতো ইনকাম আমার ছিল না। কিন্তু যখন হচ্ছে গিয়ে আমার বাবা মারা গেছে, এরপরে রাষ্ট্রপতি থেকে আমাদের দুই ভাইয়ের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা মান্থলি বরাদ্দ ছিল, মানে অনুদান হিসেবে, রাষ্ট্রপতির সন্তান যেহেতু তার বাবা অ্যাসাসিন রয়েছে, তো ওই টাকা হচ্ছে গিয়া আমার ইনকাম। ওই টাকাই এখন পর্যন্ত আমার বাংলাদেশে দেখানোর মতো ইনকাম। এবং ওই টাকা কবে কত টাকা আমি ইনকাম করতাম এবং কি না করতাম, এটা আমি দেশ থেকে যাওয়ার আগে আমার ট্যাক্স ফাইলে সব দেওয়া ছিল। এবং এখনও আমার ট্যাক্স ফাইল, আমি 17 বছর তো দেশে ছিলাম না, এজন্য আমি ট্যাক্স ফাইল করতে পারি নাই। সো ওই টাকা দিয়ে আমি এটা যাচ্ছি, মানে চালাচ্ছি। সে কতটুকু সত্য বলছে মিথ্যা বলছে আমি এই জাজমেন্টে যাচ্ছি না, কিন্তু সে যে একজন সাংবাদিক এই প্রশ্ন করার ফলে তাকে যে উত্তর দেওয়ার জন্য সে পার্সোনালি ফোন করে তাকে যে উত্তরটা দিছে, ইটস এ ভেরি গুড মেসেজ। এবং মাসুদ কামাল মোটামুটি হচ্ছে গিয়া আওয়ামী লীগের পক্ষে কথা বলা লোকজন আর কি, 5ই আগস্টের পরে, এবং অনেকে তারা তার উপর বিরক্ত, হ্যাঁ, বাট স্টিল এই লোককেও সে এই ফোনটা দেওয়ার মতো প্রয়োজনীয়তা অনুভব করছে। সে রাজনীতি করতেছে এবং দিস অল আর পলিটিক্স অ্যান্ড ভেরি গুড পলিটিক্স। উই ওয়ান্ট দিস উই পলিটিক্স, ওয়ান্ট দিস পলিটিক্স। এবং এটা হোক, সে হয়তো বা নির্বাচনের জন্য, জেতার জন্য করতেছে, বাট করতেছে তো। এবং ইট শোজ দ্য মর্নিং শোজ দ্য ডে। আই হোপ যে সে তার পলিটিক্যাল ম্যাচুরিটিটা ওইভাবে গেইন করছে, এবং সে তার মায়ের যে ইয়া করছে, মায়ের যে জানাজার সময় যে কথা বলছে,
কোনো পলিটিক্যাল হেট্রেড স্পিচ নাই, হুম জাস্ট সিম্পল। একটা সাধারণ মানুষ, আমি আমার মা মারা গেলে যেভাবে হুম কথা বলতাম, হুম উনিও ঠিক ওইভাবেই কথা বলছে যে আমার মায়ের যদি কোনো দেনা থাকে আমাকে জানাবেন, আমি পেমেন্ট করে দিব, আমার মায়ের জন্য দোয়া করবেন। হি মেড ইট সিম্পল, জাস্ট কেপ্ট ইট সিম্পল। true. সো দেখা যাক এখন ভাই, আমরা তো অনেক আশা করে বসে আছি, হুম কিন্তু আমরা তো আশা হতে হইতে হইতে, যেমন 5ই আগস্টের পরবর্তীতে যখন ইউনূস সরকার ক্ষমতায় আসলো, তখন ইউনূসের স্পিচ শোনার জন্য বসে থাকতাম আমরা। হুম ইউনূসের একটা স্পিচ আসলে ওটা নিয়ে রিসার্চ করতাম, কি কি ভালো বলছে, কি কি অত সুন্দর করে বলছে, কিন্তু আলটিমেটলি তাকে সে নন ফাংশনাল হয়ে যেতে দেখছি 1 বছরের ভিতরে। হুম সো বাট a lot of things can happen. লট অফ থিংস ক্যান হ্যাপেন, বাট উই ক্যান অনলি জাস্ট হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে গতবার যখন আলোচনায় বসছিলাম তখন বলছিলাম যে এনসিপি মানে আমাদের কাছে তখন খুব ভালো লাগতেছিল, কিন্তু আমরা বলছিলাম যে আমরা অবজারভেশনে রাখবো। আমরা তখনই ওই যে লাইলির মতো নিজে মজনু হয়ে নিজেকে সঁপে দেওয়ার যে ব্যাপারটা সেটা Correct. দেইনি, এবং তারেক রহমানকে যে সঁপে সব দিচ্ছি তা না, আমরা তা না। তাকে প্রশ্নের উপরে রাখবো, আমরা তাকে অবজারভেশনে রাখবো, অ্যান্ড আমরা দেখবো যে আসলে লং টাইম সে আমাদেরকে কি কি দেয়, কি কি তার নেতৃত্বটা সাস্টেইন করে কিনা, এটা Correct. আসলে দেখার মতো এখন বিষয়। সে এখন পর্যন্ত তোর মানে পাওয়ারে নাই, হুম। এই জন্য আমরা তাকে তাকে সমালোচনা করতেছি না, বা সমালোচনা করার মতো দেখতেছিও না, টু বি অনেস্ট। বাট যখন সে পাওয়ারে আসবে সে অনেক ভুল করবে, আমরা তার ভুল নিয়ে সমালোচনা করবো, হুম এবং আই হোপ যে সে এই সমালোচনা করার বাস্তবতাটাও রাখবে, হুম এবং এই সমালোচনা করার কারণে একটা স্টুডেন্টকে, বিশ্ববিদ্যালয়ের পড়ে স্টুডেন্টকে হল থেকে বের করে দেওয়া হবে না, একটা সমালোচনা করার কারণে একটা স্টুডেন্টকে ধরে মারা হবে না। এই বাস্তবতা আমরা দেখতে চাই, এবং আমরা আশা করি এই রাজনীতিটা আসবে, এবং বিএনপি এবং তারেক রহমান ক্যান মেক ইট হ্যাপেন, এবং তারা এই রাজনীতিটাকে স্টার্ট করে দিতে পারে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই 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 মাস্ট এখনকার জন্য। ওকে, সো আসলে যদি ইলেকশনটা হয়ে যায় এবং একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, এবং তাদেরকে আমরা ওয়েলকাম করব, এখন যে সরকারি গঠন করুক, হ্যাঁ, প্রধানমন্ত্রী যেই হোক, তার আসলে কি কি ফোকাস থাকা উচিত আফটার ইলেকশন টু রিবিল্ড দিস কান্ট্রি? বিকজ আমরা আসলে খুব যে ভালো আছি তা নেই, আমাদেরকে খুব দ্রুত অনেক ভালো জায়গায় যেতে হবে। কোন দিকে সবচেয়ে বেশি ফোকাস রাখা উচিত বলে তোমার মনে হয়? আচ্ছা, আমরা যে কারেন্ট যে সিচুয়েশন আছি, কারেন্ট যে গভর্নমেন্ট আছে, আমি যদি বলি এই গভর্নমেন্টের সব থেকে বড় মানে লুপ হোল বা ড্রব্যাক হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক করতে পারে নাই। এটা আমাদের একেবারে বেসিক নিড। পিপল আর স্ক্যার্ড, মানুষ ভয় পাচ্ছে কখন কি হয়ে যায়, এবং হইতে তো সবসময় পারে, কিন্তু কথা হচ্ছে কি এটা দুনিয়ার সব জায়গায় হইতে পারে যে কোনো সময়, কিন্তু এটার আফটার এফেক্ট কি, এরপরে এর সমাধান হচ্ছে কিনা, কোনো মানে মেসেজ ক্রিয়েট হচ্ছে কিনা, এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে কিনা? এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে কিনা। যেমন হাদি বলছিল যে আমাকে শুট করে মেরে ফেলুক, বাট অ্যাটলিস্ট বিচারটা আমাকে কইরেন, সেই বিচারটা তো করা যায় নাই। এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ব্যর্থতা। তো আমার কাছে মনে হয় যেই সরকারি ক্ষমতায় আসুক, ফার্স্টলি তার যেটা করতে হবে, মানুষকে এই হোপটা দিতে হবে ইউ আর সিকিউরড, তোমার উপরে যখন যা ইচ্ছা তা কেউ করতে পারবে না, তুমি বাংলাদেশের নাগরিক, তুমি বাংলাদেশের মিনিমাম নাগরিক মর্যাদাটুকু রেখে বাংলাদেশে বসবাস করতে পারবা, তোমার উপরে কেউ আক্রমণ করতে পারবে না। সো ল অ্যান্ড অর্ডার, দ্যাট উড বি দ্য ফার্স্ট থিং টু এনশিওর। হুম এটার কোনো বিকল্প নাই, কারণ তুমি যত যাই করো সব কিছু ইয়ে করে ফেলো, মানুষ যদি আনসার্টেন থাকে, ল অ্যান্ড অর্ডার যদি কাজ না করে, চাইলেই যদি বাসায় ঢুকে ডাকাতি করে নিয়ে দেওয়া যায়, বা চাইলেই যদি 50-100 মানুষ মিলে মব ক্রিয়েট করে একটা দোকান লুটপাট করে ফেলা যায়, এটা 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 ইট উইল মেক পিপল প্যানিকড। এই ল অ্যান্ড অর্ডারের সাথে সাথে যেটা করতে হবে আমার মনে হয় যে প্রশাসনিক রদবদল, যেটা গভর্নমেন্ট স্টার্ট করছিল, লাস্ট গভর্নমেন্ট ফেল করছে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো তাকে সাপোর্ট করে নাই। কারণ তুমি যত ভালো ভালো কাজই করো না কেন, তোমার যদি আমাদের যে এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র তার ইন্টারেস্টের বাইরে কোনো কিছু হইতে দিবে না। ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি কিন্তু 101 দিনের না। এই পলিটিক্যাল পার্টিগুলোর বয়স কত, 50 বছর, 60 বছর, 70 বছর, কিন্তু এই ব্যুরোক্রেসি কিন্তু 200 বছরের পুরাতন। এই ব্যুরোক্রেসির রুট সব থেকে ডিপলি রুটেড। সো এই ব্যুরোক্রেসিটাকে যদি তুমি রিফর্ম করতে না পারো, কোনো কিছু কাজ করবে না। তুমি হয়তো বা অনেক গুরুত্বপূর্ণ আইন পাশ করবা, এক্সিকিউট হবে না, তো আইন পাশ করে লাভ কি? এই ব্যুরোক্রেসির বিরুদ্ধে যায় এমন কোনো কিছু তারা কিন্তু হতে দিচ্ছে না, এই গভর্নমেন্টকেও দেয় নাই। এই ব্যুরোক্রেসিকে কিন্তু সব কিছু আটকাই দিছে। সো এই জায়গাতে আমার মনে হয় এই ব্যুরোক্রেসিটা, এই আমলাতন্ত্রটা, বাংলাদেশের আমলাতন্ত্রটা যদি এটা হয়তো ভেঙে চুরে নতুন করে ঠিক রিফর্ম করা করতে যাবে, হবে, একেবারে নতুন করে করে ফেলতে হবে। মডার্ন করতে হবে জিনিসটা। 5 জন 10 জনকে জাস্ট রদবদল করে কোনো কাজ হবে না, তাদের কাঠামো তো সেম, সিস্টেম তো চেঞ্জ হচ্ছে না, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। এই জায়গাগুলো চেঞ্জ করলে দেখবা যে অটোমেটিক একটা সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে দেশের ভিতরে। তো সুশাসন প্রতিষ্ঠা এট দ্য সেম টাইম আমাদের যেটা করতে হবে, এই যে মানুষের প্রবলেম সেন্ট্রিক বা মানুষের যে বেসিক নিডগুলা, ওইগুলো নিয়ে কাজ করতে হবে। এই যে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,
বিনোদন, এই জায়গাগুলোকে মানুষকে হেল্প করতে হবে এবং মানুষের আমি একটা সাধারণ মানুষ, একটা মধ্যবিত্ত, আমার একটা গভর্নমেন্টের কাছে চাওয়া কি, আমার গভর্নমেন্টের কাছে একটা চাওয়া হচ্ছে কি, আমার একটা সামাজিক সুরক্ষা। হুম তারেক রহমান এটা নিয়ে কথা বলছেন আর কি, যে সামাজিক সুরক্ষা কেন, আমাদের সামাজিক সুরক্ষাটা কেন দরকার। আমি একটা বেসরকারি চাকরি করি, আমি জানি আমার চাকুরির কোনো মানে টাইমলাইন নেই, যে কোনো সময় আমি হয়ে যেতে পারি। তো আমার একটা সামাজিক সুরক্ষা থাকতো, আমি যাতে আমার চাকুরি না থাকলেও আমার ছেলেমেয়েরা যাতে মিনিমাম পড়াশোনা বা খাদ্য বস্ত্র ব্যবস্থা হয়, এই সিস্টেমটা যাতে করে দিতে পারে। তো এই সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করতে হবে। তারপরে যে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে গিয়ে চিকিৎসা এবং শিক্ষা। হুম তো শিক্ষায় আমাদের যেটা হয়েছে গত 15-16 বছরে, আমরা একটা কি বলবো, আমরা একটা এক্সপেরিমেন্টাল গিনিপিগ ছিলাম। আমাদের উপরে যা ইচ্ছা তা করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি 2010-এর ব্যাচ, আমরা এসএসসি পরীক্ষার শুরুতে শুনছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে সব সাবজেক্ট সৃজনশীল হয়ে যাবে। হুম পরে হঠাৎ করে শুনলাম সব না, মাত্র 2টা সাবজেক্ট হবে, বাংলা আর ধর্ম, হুম আরগুলো সৃজনশীল হবে না। তো এরপরে যেটা হয়েছে, অন্যান্য ব্যাচগুলো যে দেখছি যে একই বছরে 2-3 ধরনের বই চেঞ্জ হয়েছে। সো এটা গিনিপিগ ছিলাম আমরা, যে তারা যে কি করতে চায় তারা জানতো না, মানে যা ইচ্ছা তা মনে করো প্র্যাকটিস করার চেষ্টা করতেছে। তাতে যেটা হয়েছে, আমাদের যে এই যে এডুকেশনটা তৈরি হয়েছে, একটা মাস পিপলের এডুকেশন, এটা আসলে মানে এটা কি বলবো, একটা অসার জিনিস তৈরি হচ্ছে। এবং এডুকেশন নিয়ে জাস্ট একটা জিনিস মেনশন করতে চাই এখানে, সেটা হলো যে এই আওয়ামী লীগ সরকার যেটা হয়েছে, শিক্ষার হার বেশি দেখানোর জন্য কারেক্ট। তারা পাশের হার এবং এ প্লাসের হার বেশি দেখানোর জন্য যেটা করছে যে মানে যে যেটা ডিজার্ভ করে না, যে মার্ক যে ডিজার্ভ করে না, এবং পরীক্ষার হলগুলোকে একেবারে ওপেন করে দেয়া, মানে মানুষজনের যে শেখার জায়গাটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেটা তারা করে নাই। দ্যাটস ওয়াই হয়েছে কি, মানে খুব বেশি ট্যালেন্ট অথবা খুব বেশি জ্ঞানের দিকে ঝোঁকা মানুষজনের অভাব হয়ে গেছে একটা। হ্যাঁ, সো এটা আমাদেরকে মানে ডিজাস্টার, সো এই মানে জায়গাগুলো থেকে বেরো আসতে হবে। এই কোনো ক্লিয়ার স্ট্র্যাটেজি তো ছিলই না। এট দ্য সেম টাইম ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে লুম্পেনগিরি। হুম যেমন হচ্ছে গিয়ে প্রশ্ন ফাঁস। হুম আমরা তো কোনোদিন চিন্তাই করতে পারতাম না যে একটা গভর্নমেন্ট বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁস হইতে পারে। হুম সেই প্রশ্ন ফাঁস হচ্ছিল দ্বিধার্সে। একদম রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে। রেগুলার প্র্যাকটিস হয়ে গেছিল প্রশ্ন ফাঁস হওয়া। প্রশ্ন ফাঁস হওয়া, পরীক্ষার হলে ছেড়ে দেওয়া এবং দ্বিধার্সে মার্কস দেওয়া। মানে এমন অবস্থা সৃষ্টি করছে যে সবাই নিজেকে ক্যাপাবল মনে করা শুরু করছে, সবাই পাশ করে গেছে এবং একটা ভয়ঙ্কর পরিমাণ হচ্ছে গিয়া অশিক্ষিত শিক্ষিত বের হইছে আর কি। হুম 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 তারা আসলে শিক্ষিত না, আসলে অশিক্ষিত, কিন্তু তাদের একটা সার্টিফিকেট আছে। হুম তো এরকম লোকজন বেরোচ্ছে, এটা আদতে কোনো ফল দিচ্ছে না। না তাদের ভিতরে একটা হতাশা তৈরি করতেছে। ধরো একটা মানুষ যদি এসএসসি পাস করে বা এসএসসি পাস করে বিলো আন্ডার গ্রাজুয়েট থাকে, সে যে কোনো একটা কাজ করতে যাইতে পারে। কিন্তু যখন সে কোনোভাবে একটা গ্রাজুয়েট হয়ে যায় বা কোনোভাবে ইন্টারমিডিয়েট পাস হয়ে যায়, সে মনে করে না আমি তো এত ছোট কাজ করতে যাইতে পারি না। ওর তো স্কিল নাই বড় কাজ করার। হুম ওর যে স্কিল সেট সেটা দিয়েও ছোট কাজ তো কোনোটাই ছোট না ভাই। মানে আমাদের সামাজিকভাবে যেটাকে ছোট দেখা হয় ওইটা করতো, ওটা করবে না। কিন্তু ওর কাছে একটা ব্যাড মেসেজ দেওয়া হয়েছে, আরে তুমি তো গ্রাজুয়েট, তুমি তো অমুক পাস তমুক পাস। আসলে তো ওই পাশের লেভেলে ওর স্কিল নাই। ও তো হচ্ছে গিয়ে ওই অটো পাসের ছেলে মেয়ে, ও তো হচ্ছে গিয়ে ওই প্রশ্ন ভাষার ছেলে মেয়ে, ওর তো নিজের স্কিল সেট নাই। তো এই জায়গায় একটা খুব বাজে অবস্থা তৈরি করা হয়েছে। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আর একটা বড় সমস্যা হয়েছে যে একটা স্কিল ছেলে মেয়েও কোনো কর্মসংস্থান তৈরি হয় নাই। এখন কর্মসংস্থান না হইলে এটা মানুষ কি করবে? এটা মানুষ তো বাংলাদেশে যদি যায়, মানে মেধারে তো তুমি আটকে রাখতে পারবা না। ও ওর জায়গাতেও পৌঁছাবেই। তো যার মেধা আছে সে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছে। হুম তা আমার মনে আছে, আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল নামক একটা কোর্স আছে, ওটা পড়াইতেন। তো উনি স্কলারশিপ নিয়ে বাইরে চলে গেছেন। তো ই ওয়াজ এ ভেরি গুড, মানে অ্যাজ এ টিচার হিসেবে খুবই ভালো। তো আমি তার সাথে আমার মাঝে মাঝে কথা হইতো, আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে স্যার, আপনি যে বাইরে চলে গেলেন, আপনি কি বাংলাদেশে আর আসবেন না, বা কি প্ল্যান আপনার? বলছে, জাহিদ আমি বাংলাদেশে আসবো না। আমি বললাম স্যার আপনি তো বাংলাদেশের সব ফ্যাসিলিটি নিয়ে চলে গেলেন, এটা আপনি কেন করলেন? তো উনি আমাকে আনসার দিল, জাহিদ আমি কি একটা বিশ্ববিদ্যালয়ে যা পড়াবো, মানে আমার এত ডিগ্রি এত নলেজ নিয়ে আমার কোর্সের কন্টেন্ট হচ্ছে সফটওয়্যার কি জিনিস, হার্ডওয়্যার কি জিনিস, কিবোর্ড কিভাবে চালাইতে হয়, কম্পিউটার কিভাবে ওপেন করতে হয়, শাটডাউন দিতে হয়, স্টার্ট করতে হয়, এই জিনিসকে আমি বিশ্ববিদ্যালয়ে যেয়ে পড়াবো? তোমার কোর্স মডিউল তো ওইটা। তা ওইটা পড়ানোর জন্য তো আমার মতো লোক দরকার নাই। সো এই যদি হয় অবস্থা, তো আমি বাংলাদেশে যে সি প্রোগ্রামিং পড়াইলে আমার লাভটা কি? সেটাই, এটা মানে আমার ভ্যালুর প্রপার রিফ্লেকশন হইলো না, আমি তো এনজয় করতে পারতেছি না ওই কাজটা। মানে আমরা ট্যালেন্টগুলোকে অ্যাকোমোডেট করতে পারতেছি না। কারেক্ট। ট্যালেন্টগুলোর প্রপার জায়গা নাই। প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স, এটা তো হুম হচ্ছে না। হুম মানে যে যার মতো করে হচ্ছে ইয়া করতেছে। এবং সকল জায়গায় যে দুর্বৃত্তায়নটা হয়েছে, এই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে,
মানে সকল জায়গায় যা ইচ্ছা তা করছে, মানে পুরার ব্যাকবোনটা, পুরা শিক্ষার শিক্ষার ব্যাকবোনটা ভেঙে দেওয়া হয়েছে। হুইচ ইজ মানে আমরা এখন এটা লং হয়তো টার্ম ইফেক্ট, লং টার্ম এফেক্ট দেখবো বা দেখতেছি। অনেক 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 খারাপ, অনেক হুম খারাপ। এই জন্য বাংলাদেশে কোনো কোনো প্রজেক্ট, আমাদের এতগুলো মেগা মেগা প্রজেক্ট হলো, আমাদের কোনো প্রজেক্ট কিন্তু নিজস্ব স্কিল সেট দেওয়া হয় নাই, সব হচ্ছে গিয়ে হায়ার করা স্কিল সেট। এবং হায়ার করা স্কিল সেট হওয়ার পরে তারা তো বাংলাদেশকে চিনে না, বাংলাদেশকে জানে না, এই জন্য তারা আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে হচ্ছে এক্সপ্রেসওয়ে করার পরে ওইটাতে ভুল নকশা বের হয়, আমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে হাতিঝিল করার পর ওখানে ভুল নকশা বের হয়। কারণ কি, ওরা তো বাংলাদেশে থাকে না, ওরা তো ওদের মতো করে চিন্তা করে স্কিল প্রজেক্টগুলো বানায়, তা আসলে তো অ্যাপ্লিকেবল হবে বাংলাদেশে। তো বাংলাদেশের স্কিল সেট তো দরকার। তারা তো থাকলেও তারা কেউ বলতে পারে না যে স্যার তার ওই লেভেলে কনফিডেন্টটা নাই যে আপনি যে প্ল্যানটা করছেন এখানে ভুল আছে, এটা রাইট হবে। এটা বলার মতো তো আমার স্কিল সেট নাই, এবং এটা করার জন্য তো আমি কোনো মানুষও তৈরি করি নাই। হুম। সো সরকারকে এই জায়গায় ফোকাস করতে হবে। ডেফিনেটলি। হুম এবং আমি দেখলাম গতদিনই হচ্ছে গিয়ে ওনার ভাষণ উনি বলতেছিল যে এই যে ভোকেশনাল শিক্ষা, এই শিক্ষাটাকে রিফর্ম করা হবে। এখন তো ভোকেশনাল কারা পড়ে, যারা রেগুলার পড়াশোনায় পারে না, কম হুম পারে, তারা ফ্রিতে পাস করতে ভোকেশনাল পড়তে যায়। অথচ ভোকেশনাল কি এই জন্য বানানো হয়েছে? ভোকেশনাল হয়েছে কর্মমুখী শিক্ষার জন্য। ভেরি ইম্পর্টেন্ট হওয়ার কথা ছিল। ওইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, হওয়ার হুম কথা ছিল। ও কাজ করবে, থিওরি তো সবাই পড়তে পারে, এক্সিকিউশন কয়জন করতে পারে? ও এক্সিকিউশন নিয়ে কাজ করবে, থিওরি নিয়ে জেনারেল ডেভেলপমেন্ট কাজ করুক। কিন্তু ও তো ওইখানে গিয়েছে কম পড়ার জন্য এবং ফ্রিতে পাস করার জন্য। আমাদের দেশে একটা কমন কালচার আছে না যে প্র্যাকটিক্যাল পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাস। হুম হোয়াট দ্য হেল ইজ দিস? প্র্যাকটিক্যাল ইজ প্র্যাকটিক্যাল। হুম। এটা অ্যাটেন্ড করলেই পাস কিভাবে হয়? এবং কি প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসে বসে থিওরি লেখা লাগে? আসলে কি আমি ওয়ার্ল্ডে যেসব রাষ্ট্র এখন সুপার পাওয়ার অথবা যারা আসলে খুব সব দিক থেকে ভালো রাষ্ট্র, সুযোগ সুবিধা অথবা নাগরিক সুবিধা হোক, তাদের মেন্টাল কি বলে মেন্টাল স্ট্যাবিলিটি অথবা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ওইসব কান্ট্রির প্রাইমারি এডুকেশন এবং স্কুল এডুকেশন ইজ সুপার কম্পিটিটিভ এবং হার্ড। তুমি রাশিয়ান একটা কিড, হ্যাঁ, রাশিয়ান যে প্রাইমারি কালচার ভেরি টাফ, মানে তাদের হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হয়, পড়াশোনা ছাড়া তো তারা আর কিছু বুঝেই না ওই সময়টা। সো মানে ওই জায়গাটায় আমাদের আসলে অনেক গ্যাপ আছে। আমাদের এডুকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ফিউচার। এটা আরও অনেক আগে থেকে আমাদের মনোযোগ দেওয়া উচিত ছিল, আমরা দেই নাই, বাট ইটস হাই টাইম। আচ্ছা, ওখানে যেটা বললাম ওদের প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর পড়াশোনা আমাদের বাচ্চারাও করে, কিন্তু কি হুম পড়তেছে এটা হলো ইম্পর্টেন্ট। হুম কি পড়া উচিত? ও পড়ার সাথে সাথে ওইটা হাতে কলমেও প্র্যাকটিস করতেছে। হুম আমরা শুধুমাত্র থিওরি পড়তেছি, আমি প্রচুর এত এত বই পড়তেছি, কিন্তু কি পড়তেছি, কন্টেন্টটা ইম্পর্টেন্ট। আমাদের কন্টেন্ট তো ঠিক নাই। হুম আমাদের কন্টেন্ট তো একেবারেই হচ্ছে গিয়ে একটা অন্তঃসার শূন্য প্রজন্ম গড়ে তোলার কন্টেন্ট। হুম তো এই জন্য আসলে মানে মেধা যদি কেউ বের হয়ে থাকে সেটা নিজের দায়িত্বে বের হয়েছে। হুম এখানে গভর্নমেন্টের বা সিস্টেমের কোনো ক্রেডিট নাই। যেখানে গভর্নমেন্টের উচিত হবে মানে খুব সিরিয়াসলি ফোকাস দেওয়া এবং স্পেসিফিক ধরে ধরে যে আমি কি প্ল্যান করতেছি, ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, ওইটা নিয়ে কাজ করা। ওই গডবাঁধা মুখস্থ পরীক্ষার প্রশ্ন পড়ে গেলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, এই ট্রেডিশনাল পড়াশোনার আর কোনো ভ্যালু নেই। এটা আমরা মোটামুটি সবাই বুঝে ফেলছি যে ট্রেডিশনাল পড়াশোনার আর কোনো ভবিষ্যৎই নাই। সার্টিফিকেট বেস পড়াশোনা দিয়ে কোনো কাজ হবে না। এখন হলো যে স্কিলের যুগ, যে যেভাবে যতটুকু স্কিল হবে, যে স্কিল হবে সে ওই জায়গায় শাইন করবে। ট্রু। তো আমরা তাহলে এই কয়টা ফোকাস পাইলাম, আর কোনো ফোকাস কি আছে? আমার কথা হচ্ছে খুব সহজ ভাই, বাংলাদেশ খুবই একটা উন্নয়নশীল দেশ, আমাদের বিশাল কোনো রিসোর্স নাই, আমাদের খুব অদূর ভবিষ্যতে বিশাল কিছু রিসোর্স পাওয়ারও সম্ভাবনা নাই। আমার একমাত্র রিসোর্স হলো আমার ম্যান পাওয়ার। হুম আমার ম্যান পাওয়ারটাকে স্কিল করতে হবে। এটা ওয়ান অ্যান্ড অনলি ওয়ে ফর বাংলাদেশ টু গেট রিড অফ দিস মানে পোর থিং। তো মেজর। এই ম্যান পাওয়ারটা যদি উন্নত কিভাবে করব, এটার জন্য আমার প্ল্যান করতে হবে। আমার যে বেসিক নিডগুলো যদি আমি ঠিক দিতে পারি মানুষের, তাইলেই মোটামুটি ম্যান পাওয়ার গ্রো করে যাবে। এই বেসিক নিডগুলো নিয়ে পলিটিক্স করতে করতেই হচ্ছে কি আসলে আমরা 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 খেয়ে হারাই ফেলতেছি। আমি যদি শিক্ষা ঠিক মতো দিতে পারি, আমি যদি চিকিৎসা ঠিক মতো দিতে পারি, তাহলে তো ব্রেন ড্রেন হবে না। হুম আমি যদি লাইফ সিকিউরিটি দিতে পারি মানুষের, সে তো বাইরে যাবে না। আমি যদি একটা মানুষের হচ্ছে গিয়া প্রপার মেধার ভ্যালু দিতে পারি, সে তো বাংলাদেশের বাইরে যাবে না। রাইট। সো ওই জিনিসটা যদি এই বেসিক নিডগুলো বাংলাদেশে, তুমি যত আমার বন্ধু বান্ধব বা আমাদের বন্ধু বান্ধব যত যারা বিদেশে গেছে যা জিজ্ঞেস করো, তার একমাত্র সমস্যা যে ভাই আমি আমার ভ্যালু পাচ্ছি না, আমি বাংলাদেশে থাকবো কেন, আমি এটার কোনো মোটিভেশন আমি বাংলাদেশে পাচ্ছি না, আমার লাইফের কোনো সিকিউরিটি নাই। যেদিন হচ্ছে যে কোনো ঘটনায় আমি হঠাৎ করে মারা যেতে পারি, আমি হাঁটতেছি রাস্তা থেকে একটা মানে ইয়া এসে বিল্ডিং থেকে ইট পড়ে। মেট্রো রেলের ইয়া পুরো আমি মারা যেতে পারি।
হুম So, এই ঘটনা তো বাংলাদেশে কোনো লাইফের সিকিউরিটি বলতে কিছু নাই, সোশ্যাল সিকিউরিটি নাই। আমি আজকে খুব ভালো কাজ করতেছি, কালকে আমার অফিস বন্ধ হয়ে গেলে পরশুদিন আমি খাবো কি, তার কোনো গ্যারান্টি নাই। আমার যদি প্রচুর টাকা না থাকে, আমি একটা সরকারি হাসপাতালের বাইরে বারান্দায় বসে আমার বিনা চিকিৎসায় মারা যেতে হবে, আমার লাইফের কোনো সিকিউরিটি নাই। তো আমি কেন এখানে ইয়া করবো? আমার আচ্ছা। সন্তানরা পড়াশোনা করবে, সেই পড়াশোনার মডিউলই ঠিক নেই, আমি কেন বাংলাদেশে থাকবো? তোমার এই বেসিক জায়গাগুলোতে যদি কাজ করা যায়, খুব বিশাল কিছু দরকার নাই ভাই। খুব বড় বড় মানে মেগা প্রজেক্ট দরকার নাই, মেগা প্রজেক্ট দরকার নাই আমার। এই বেসিক জায়গাটা ঠিক করলে মেগা প্রজেক্ট বাই প্রোডাক্ট এটা অটোমেটিক চলে আসবে। অটোমেটিক হবে, মানুষই বানায় দিবে। মানুষই বানাই দিবে। তুমি পিপল ঠিক করতে পারলে, আমার তো রিসোর্স একটাই ভাই, হুম, ওইটার আমার বেস্ট ইউটিলাইজ করতে হবে। ওইটার যদি আমি ইউটিলাইজ করতে না পারি, তাহলে আর যত কিছু করি কোনো কিছু কাজ করবে না, পিপল এটা কলাপস করবে। ট্রু। সো অন দ্যাট গুড নোট আমরা আসলে আজকের আলোচনা ক্লোজ করতে পারি, কারণ দেয়ার ইজ আমরা হয়তো আরও বসবো সামনে। হ্যাঁ, আমরা নির্বাচনের পরে একবার বসবো। ইলেকশনের পর আবার বসবো, বাট আমরা আশা করি যে একটা ভালো নির্বাচন হোক, মানে নির্বাচনটা খুবই ফেয়ার হোক, এবং এর এর বাই প্রোডাক্ট যাই আসুক দ্যাট উই উইল সি, কিন্তু নির্বাচন যেন হয় এবং খুব ফেয়ার হয়, এটা হচ্ছে হ্যাঁ। আপাতত আমাদের চাওয়া। নির্বাচন যেই হোক, যেই ক্ষমতায় আসুক, যেই দলই ক্ষমতায় আসুক, মানুষ যদি তারে ভোট দেয়, আমার তার একসেপ্ট করতে সমস্যা নেই। হুম, শেষ। মানুষ যেটা চাবে ওইটাই হইতে হবে, সেটাতে যে ক্ষমতায় আসুক। মানুষের ভোটাধিকার, মানুষের আকাঙ্ক্ষাকে কখনো হচ্ছে গিয়া বাইপাস করা যাবে না। দ্যাটস ইট। True. ঠিক আছে জাহিদ, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ।